হ্যালো, আসসালামু আলাইকুম। তানভীর, আমার কথা কি শুনতেছ? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? তানভীর, আমার কথা কি শুনতেছ? বুঝি নাই তোমার কথা। হ্যালো। আচ্ছা, আমার কথা যদি শুনে থাকো, তাইলে তুমি হচ্ছে লিভ দিয়ে আবার জয়েন করো। তাহলে কথাটা বুঝে যাচ্ছে আসলে। অন্যদের ক্ষেত্রে সেম। একটু লিভ দিয়ে আবার জয়েন করো। আর বাকিরা আমার কথা শুনতেছেন কিনা একটু জানান। আর যে লাইভটা হচ্ছে কমেন্টে একটু জানান আমার কথা ক্লিয়ার কিনা। হ্যাঁ, তানভীর, আমার কথা যদি শুনে থাকো, তাহলে তুমি লিভ দিয়ে তাহলে কথাটা বুঝে অন্যদের ক্ষেত্রে। আচ্ছা, দাঁড়াও একটু আমি কথা বলি। হ্যাঁ, জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কায়সার ভাই, আপনি মিউট করা সম্ভবত ভাই। হ্যালো। হুম, হুম। হ্যাঁ, এখন এতক্ষণ আপনার মিউট কথা শুনতে করছিল। পাওয়া আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আকিব আহমেদ তরঙ্গ। হ্যাঁ, ইয়েস, ভেরি। জাহাঙ্গীর, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই তৌসিফ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো। হ্যাঁ, তাহলে হচ্ছে ৩ জন জয়েন করছে। ফারহান, তানভীর। এখন হচ্ছে স্টেজ জয়েন করলাম ৩ জন। তানভীর, শুনতেছিস হ্যাঁ, এখন? জি ভাইয়া। হ্যাঁ, শুনতেছি। আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখি আমার হচ্ছে আচ্ছা, শুনতেছে কিনা। আচ্ছা, লাইভ ভিডিও। আচ্ছা, ভিডিওটা আমরা একটু শেয়ার করে দিই। ঠিক আছে?
একটু দ্রুত শেয়ার করে দিই, তারপর শুরু করে দিব ইনশাআল্লাহ। তিনজন। আর বাকিরা একটু জয়েন করে ফেলো। যাদের হচ্ছে লিঙ্ক দেওয়া হয়েছে, একটা গ্রুপ করা আছে অলরেডি ফ্রি সেমিনারের, ওখানে হচ্ছে একটু মেসেজ দেবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু শুরু করতেছি। আর সবাই একটু গ্রুপে বিভিন্ন দিকে একটু শেয়ার করে দিন, ঠিক আছে? যারা জয়েন করছেন আপনারা একটু শেয়ার করে দিন, ঠিক আছে? আর একসাথে এতজন আসলে পাওয়া যায় না, সবার সাথে একটু কথা বলবো। আর মূল টার্গেট হচ্ছে ওই আলাদা আলাদা ইনশাল্লাহ আমার হচ্ছে টার্গেট আছে যে সবাইকে নিয়ে ইনশাল্লাহ ভিডিওটা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু সরি বল। আসসালামু আলাইকুম। ফেসবুক ইউজার মেকানিক্যাল অ্যালাইড মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের উপসহকারী চাকরি প্রস্তুতি কিভাবে নেওয়া যায়? কোর্স ফি কত? আচ্ছা, কোর্স ফি নিয়ে অনেক কথা বলা হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে বলা হবে। আজকে মূলত কোর্স ফি নিয়ে আলোচনা করবো না, আজকে টার্গেট হচ্ছে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় এবং খুব দ্রুত জব পাওয়া যায়, ওইটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? ভিডিওটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনারা যাদের সাথে জয়েন করছেন বা অন্যান্য যারা আছে এদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেন। আচ্ছা, ফার্স্টে আসি তো এই তানভীর। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, তোমার একটু পরিচয়টা দাও আর একটু ডিটেইলস একটু বলো কিভাবে তোমার জার্নিটা সংক্ষেপে। আচ্ছা, জি জি, আমি ফারহান তানভীর। আমি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাখরাবাদ গ্যাসের। আমার পড়াশোনা আর কি বুয়েট থেকে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি করেছি। আমি পাশ করছি 2023 সালে। তো পাশ করার পর থেকে আমি আর কি 3 জিল্লায় গিয়েছিলাম। আপনারা যারা তাবলিগের সাথে কানেক্টেড আছেন তারা এই বিষয়ে জানতে পারবেন যে 3 জিল্লা থেকে 4 মাস দিয়ে আসার পরে দেন আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনতে পারি ভাইয়ের কথা, যে ভাই আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা আছেন তো তাদেরকে নিয়ে উনি একটা ব্যাচ পড়ান। তো ভাইয়ের সাথে তখনই আমার পরিচয়। দেন আমি ওনার মাধ্যমে আমার হাতে খড়িটা হয়। আমি ফার্স্টে ওনার যে লেকচার গুলো আছে এই লেকচার গুলো আমি খুব ভালোভাবে ফলো করতাম এবং আহ, ওনার তো সব প্রশ্ন এবং অ্যান্সার গুলো আমি খাতায় খুব ভালো করে নোট করা আছে। আমার আমার এখনো ওই খাতাগুলো আছে। তো ভাইয়ের ওই খাতাগুলো আমাকে অনেক উপকার করছে আর কি। আমি যখনই কোনো এক্সাম দিতে যেতাম আমি ভাইয়ের খাতাগুলা সবগুলো পড়ে যেতাম আর কি। তো এরপরে ইমরান ভাইয়ের একটা বই আছে যেটাতে প্রশ্ন ব্যাংক টাইপের বিভিন্ন বছরে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে এটা ওখানে খুব ভালো করে দেওয়া আছে। তো ইমরান ভাইয়ের বইটা আর কি সলভ করছিলাম ওই ভাইয়ের কাছে পড়ার সময়। ওইখানে আমার যে সমস্যাগুলো থাকতো ভাইয়ের একটা ভালো উদ্যোগ ছিল যে প্রবলেম বক্স করে রাখতো গুগল ড্রাইভে, যে এখানে যার যে সমস্যাগুলা থাকতো আমরা সবাই এখানে প্রবলেম বক্সের মধ্যে এই সমস্যাগুলো আমরা আপলোড করতাম এবং ভাই ক্লাস নেওয়ার সময় এই সমস্যাগুলো খুব সুন্দর করে বুঝাই দিত। আর ভাইয়ের হচ্ছে ক্লাসগুলা বা ভাইয়ের যে পড়ানোর স্টাইলটা খুব গোছানো ছিল, যে কোন দিন কি পড়ানো হবে
এবং কতটুকু পড়ানো হবে এটা উনি আগে থেকেই বলে দিতেন। আমরাও একটু ওভাবে দেখে যেতাম, বই থেকে বা প্রশ্ন ব্যাংক থেকে ওই রিলেটেড সমস্যাগুলো আমরা দেখে যেতাম এবং ভাইকে আমরা ক্লাসের সময় সেই প্রশ্নগুলো করতাম। তো এটা তো অনেক উপকার হয়েছে যে আমরা ভাইয়ের ক্লাসটা ভালোভাবে করতে পারতাম। আসলে ক্লাসের আগে যদি ক্লাস রিলেটেড যে যেগুলো পড়ানো হবে সেগুলো আগে থেকে যদি দেখে যাওয়া যায়, তাহলে ক্লাসটাও অনেক সুন্দর করে বোঝা যায়, আবার প্রবলেম গুলাও খুব দ্রুত সলভ হয়ে যায়, কোনো সমস্যা থাকে না। তো এরপরে ভাইয়ের কাছ থেকে তো এভাবে করার পরে আমার ফার্স্ট যেটা চাকরি পরীক্ষা টিকি সেটা হচ্ছে বিএসটিআই। তো বিএসটিআই আমি ফার্স্ট টিকি, দেন বিএসটি এবার ভাইভাতে আবার আউট হয়ে গেছিলাম। দেন পল্লী বিদ্যুতে আমার সেকেন্ড ভাইবা ছিল, সেখানেও চাকরি হয়নি। দেন আমার থার্ড ভাইবা ছিল বাখরাবাদ গ্যাসে। তো আল্লাহর অশেষ রহমতে বাখরাবাদ গ্যাসে আমার চাকরি হয়। তো এখানে আসলে চাকরির জন্য যেটা কয়েকটা লাস্ট কথা বলবো সেটা হচ্ছে চাকরির জন্য আসলে ভাগ্যটা দরকার। ভাগ্যটা এখানে ম্যাটার করে। আমরা যতই ভালো প্রিপারেশন নেই, আহ এটা আসলে ভাগ্যে না থাকলে হয় না। হ্যাঁ, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়। আর বইয়ের সবকিছু আসলে পড়ে লাভ নাই, যে এরকম অনেকে টার্গেট থাকে যে আমি আহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যত বই আছে, ভার্সিটি লাইফে যত বই পড়ছি সব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একবারে ভালোভাবে সবগুলাই আমি পড়বো, কোনো অঙ্ক বাদ দিব না। আসলে এরকম করা বোকামি হবে। কিছু নির্দিষ্ট টাইপের ম্যাথ আছে যে ম্যাথ গুলা থেকে বারবার আসে, তো আমাদের কায়সার ভাই এই ব্যাপারে অনেক হেল্প করছিল। উনি ওনার ক্লাস লেকচারেই আমরা বই থেকে কোন কোন ম্যাথ পড়বো, এই ম্যাথ গুলা করবো, এই ম্যাথ গুলা উনি আমাদেরকে বলে দিতেন এবং আমরা ওই নির্দিষ্ট ম্যাথ গুলা করেই যেতাম। এর বাইরে আমাকে এক্সট্রা ভাবে আর কোনো ম্যাথ করার দরকার হয়নি, বা আমি কোনো চাকরির পরীক্ষাতেও ওই ধরনের কোনো ম্যাথ পাইনি যেটা মানে কায়সার ভাই লেকচারে ছিল না, মানে ওয়ান টাইপ অফ। দুই একটা এক্সেপশনাল থাকতে পারে। তো এটাই তকদির লাগবে, আর জানা জিনিস ভুল করা যাবে না, এটা সব থেকে বড় কথা। আমার আগের যে দুইটা চাকরি পরীক্ষা আসে নাই, এখানে আমার জানা জিনিস অনেক ভুল হয়েছিল, এটা আমি পরে রিয়েলাইজ করতে পারছি। তো জানা জিনিস ভুল না করলে ইনশাআল্লাহ, আর যদি তকদিরে থাকে তাহলে ইনশাআল্লাহ সবাই সবারই চাকরি হবে। আর যখন যার যেখানে রিজিক আসছে সেখানে যেতেই হবে। তো আমি এই চাকরির লাইফ বা এই প্রিপারেশনের ব্যাপারে আমি কায়সার ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং কায়সার ভাইয়ের যে জব প্রিপারেশনের যে কোর্সটা, এই কোর্সটার প্রতিও অনেক কৃতজ্ঞ। আর আমরা দেখা যায় ভার্সিটি থেকে বের হয়ে একটা এলোমেলো অবস্থা, যে কি করব, কই থেকে শুরু করব, বা কই থেকে পড়াশোনা করা উচিত। এটা আসলে সবাই সিদ্ধান্তহীনতায় ভোগে, বা অনেকে ভুল পদ্ধতিতে পড়াশোনা করে। তো এক্ষেত্রেও আমি কাছের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদেরকে একটা সঠিক গাইডলাইনের উপর রাখছিল। আমি বের হয়েই ওনাকে পাইছিলাম, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো ভাই, আমার এটুকুই বলার ছিল। আপনাকে ধন্যবাদ অনেক আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আর মেইনলি হচ্ছে আমার প্রশংসা করার জন্য বলি নাই। আমার টার্গেট ছিল হ্যাঁ, তোর লাইফ কিভাবে কাটাইছিস বা জার্নি পথে। যাই হোক, আমার অলরেডি প্রশংসা অনেক হয়ে গেছে। সরাসরি প্রশংসা শুনতে অবশ্য অত ভালো লাগে না, তারপরে আলহামদুলিল্লাহ। না ভাই, প্রশংসা এখানে আমার আসলে গল্পটাই বললাম, আপনাকে বের হয়েই পাইছিলাম, এটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, সাইম ভাই আমাকে তোর কথা বলছিল। জি জি জি। হ্যাঁ, 12 বেসের ওয়েটের। যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তুমি আছো? জি ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, তোমার একটু পরিচয়টা দাও আর একটু ডিটেলস একটু বলো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি কুয়েট মেকানিক্যাল 16 ব্যাচ। আর এখন বর্তমানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল হিসেবে কর্মরত আছি। আমি এখানে জয়েন করি গত জুলাইতে। মোটামুটি প্রায় 4 মাসের মতো হতে চলেছে আর কি এখানে। তো আমরা বের হই 2022-এর দিকে। তো 22-এর দিকে বের হওয়ার পরে কিছু সময় লাগানোর পরে আমি যখন মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে বাসায় এসে প্রিপারেশন শুরু করি। তো শুরুতে একটা চিন্তা ভাবনা ছিল যে আচ্ছা ঠিক আছে, আগে প্রাইভেট জবে কিছুদিন করি, তারপর হচ্ছে দেখা যাবে আস্তে ধীরে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিব।
তো এটা বা প্রাইভেট জব করব না গভর্নমেন্ট পাওয়ার সেক্টরে বা গভর্নমেন্টে ঢুকবো, এটা নিয়ে একটা ছিল। এটা করতে করতে হচ্ছে আমার প্রায় শুরুতে 2-3 মাস মানে এটা করতেছি এটা হয়ে চলে গেছিল। তো পরবর্তীতে যখন সব কিছু চিন্তা ভাবনা করে মনে হলো যে না ঠিক আছে, আচ্ছা এখন গভর্নমেন্ট জবের দিকে আগাবো, এদিকে প্রিপারেশন নিব। তো তখন আসলে আমি আমার মতো করে আমার পরিচিত 2-4 জন ভাইয়ের সাথে কথা বলে তখন আর কি পড়াশোনা করা শুরু করি। ফারহান ভাই তো মাসাল্লাহ বের হওয়ার পরে বেশি দিন অপেক্ষা করা লাগে নাই, আমার একটা ভালো সময় অপেক্ষা করা লাগছে আর কি গভর্নমেন্ট জবে ঢোকার জন্য। তো এই জন্য হচ্ছে আর আমি যেটা দেখছি মোটামুটি প্রিপারেশন নেওয়ার পরেই আহ, মানে একটু সময় লাগে আর কি, একটু সময় নিয়ে প্রিপারেশন নিলে তখন দেখা যায় আসলে প্রিপারেশনটা মানে সুন্দর হয় আর কি, মানে ফাউন্ডেশনটা ভালো হয়। সময় নেওয়া মানে এটা না যে 2-3 বছর ধরে প্রিপারেশন নিব, মানে যেমন গুছায় প্রিপারেশন নিলে ভালো হয় আর কি। যেমন আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বের হওয়ার পরে মোটামুটি প্রায় 6-7 মাস আমি আমার মতো করে পড়াশোনা করছি। কিন্তু 6-7 মাসে আমি অনেক কিছু করছি, কিন্তু আমার পড়াশোনাগুলো গুছানো ছিল না, এক এক জায়গায় মানে বিক্ষিপ্ত ভাবে ছিল আর কি। তো দেখা যেত পরীক্ষার আগের সময় আমি বুঝে উঠতে পারতাম না আমার আসলে এখন পরীক্ষার আগের 1 সপ্তাহ বাকি আছে, এখন আসলে কি পড়া দরকার, কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার, এটা আমি বুঝতে পারতাম না, বা এটা নিয়ে আমার প্রচন্ড হ্যাসেল পোহাইতে হইতো। তো পরবর্তীতে বুয়েটের এক বড় ভাইয়ের মাধ্যমে কায়সার ভাইয়ের ব্যাপারে জানতে পারি। তো ভাইয়ের এখানে করে আমার যেটা বড় সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমার পড়াশোনাগুলো গোছানো হয়েছে। আমি গত মানে আগের 6-7 মাসে যে জিনিসগুলো গুছাইতে পারি না, মোটামুটি 2-2.5 মাসের মধ্যে জিনিসগুলো গুছিয়ে নিতে পারছিলাম, যেটা আমার পরবর্তীতে ইভেন এখনো অনেক হেল্প করে আর কি। এই হচ্ছে মোটামুটি আমার জার্নি। ঠিক আছে জাহাঙ্গীর। আচ্ছা, অনেক কথাগুলি বলা হচ্ছে। আর যারা অডিয়েন্স আছেন আপনারা ফার্স্টে বলে নিয়ে আমি তুমি আপনি তুই বিভিন্ন ভাবে বলা হয়, অনেকেই সিনিয়র আছেন অনেক জুনিয়র, সবার সাথেই কথা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো করতে থাকেন, এবং ওই কোশ্চেন অনুযায়ী ইনশাল্লাহ যারা অডিয়েন্স আছে তাদের কাছে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হবে। যেমন কমন কোশ্চেন থাকে আমাদের প্ল্যানিং কি হবে, প্রাইভেট জবের পাশাপাশি হচ্ছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব, নাকি হচ্ছে প্রাইভেট জব ঢুকবো না, একদম টোটালি হচ্ছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব। আবার এছাড়া আরো অনেকগুলো কোশ্চেন থাকে যে আমরা ওই কোন বইগুলো পড়বো, বা টু দা পয়েন্ট একটা চ্যাপ্টার শুরু করে একদম একটা বই পড়বো, তারপর অন্যান্য সবকিছু একদম টু দা পয়েন্টে শেষ করে একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টারে যাব, নাকি হচ্ছে সবকিছু একবার থ্রোলি সিলেবাসটা শেষ করে তারপর আবার বারবার রিভিশন দিব, আর নন ডিপার্টমেন্টাল পার্টটা কিভাবে করবো। এই বিষয়ে আপনাদের যা যা কোশ্চেন থাকে একটু করেন, অন্যান্যরাও যাতে হচ্ছে ওই আনসার গুলো দিতে পারে। এছাড়া কারো অনেকগুলো পড়তেছেন বা কোনো কিছু জব হচ্ছে না, হতাশায় ভুগতেছেন, বা কোন জিনিসগুলো ভুল হচ্ছে এগুলো বিষয়ে প্রশ্ন করতে পারেন যারা আছেন। আশা করি আমি তো সবসময় বলে থাকি, তো এই জন্য অভ্যস্ত হয়ে গেছেন। এছাড়াও বাকি যারা আছেন ওরা আনসার গুলো দিলে আশা করি উপকার পাবে, ঠিক আছে। আর জান্নাতি রিফা এই 2 দিন আগে পিটিসিএল এ জব পাইছেন, তুমি কি জয়েন হতে পারতেছো? তুমি হচ্ছে রিকোয়েস্টটা দাও, হয়তোবা মাইক্রোফোন এড নাই এই জন্য জয়েন করতে পারতেছে না। আসতেছিল, আমি আর স্টেজ দিছিলাম, বাট হচ্ছে না। আর টোটাল এখানে হচ্ছে আমরা 6 জনকে এড করতে পারি স্ট্রিমইয়ার্ডে। আবার স্ট্রিমইয়ার্ডে কিছু কিছু প্রবলেমও হয় অনেক সময়। আমার কাছে মনে হয় যে মাইক্রোফোনটা লাগানোর পর তুমি জয়েন দাও, তাহলে জয়েন হয়ে যেতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। দাও, আমি পরে হচ্ছে স্টেজে অ্যাড করে নিবো ইনশাল্লাহ। আর বাকি আরো কয়েকজন হচ্ছে জয়েন করবে। কুশাল বিশ্বাসের সাথে কথা বলছিলাম, ওরে নিয়ে আলাদা একটা লাইভ সেশন করবো, ঠিক আছে। অনেকেই চাচ্ছিলেন, ওরে নিয়েও করা হবে। আর এখানেও যারা আছে তাদেরকেও আলাদা নিয়ে হচ্ছে 1 ঘন্টা করে বা আধা ঘন্টা করে একটা লাইভ সেশন করার চিন্তা ভাবনা আছে। আজকে জাস্ট আমার টার্গেট হচ্ছে ওদেরকেও পরিচিত করা, প্লাস হচ্ছে অল্প কিছু কথা অনেক সময় কার্যকর হয়। যে একটা কথা আমি বললাম, এই কথাটা অনেক সময় মানে লাইফে যদি খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়, একটা কথা দিয়ে পরিবর্তন হয়ে যায়। যেমন আমি সবসময় একটা কথা বলি, বুয়েট এডমিশনের সময় আমার ভাই একটা কথা বলতো যে কোশ্চেন ব্যাংকটা আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এটা একদম করা থাকবে, মানে মুখস্থ করা থাকবে। এখান থেকে একটা ম্যাথ যদি বইটা আসে, টোটাল 600 মার্কস ছিল, 60টা কোশ্চেন আসতো আমাদের, 10 মার্কস। তাহলে একটা কোশ্চেনও যাতে আসে ওইটা কোনোভাবেই যাতে ভুল না হয়, প্লাস ওইটা 3 মিনিট সময় 1 মিনিটের মধ্যে যাতে করতে পারে।
ভালোভাবে শেষ করতে হবে। সহজ জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না। পাশাপাশি একটু কঠিন জিনিস চেষ্টা করতে হবে। এই জিনিসটা আমার হচ্ছে বুয়েট লাইফে চান্সের ক্ষেত্রেও খুব হেল্পফুল হয়েছিল। এরকম যারা আছে এখানে তাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন পরীক্ষা হইছে এবং আমার এইখানে ১ম দিকে যারা ছিল এর আগে থেকে প্রিপারেশন ছিল। পাশাপাশি এখানে হচ্ছে জয়েন করছে। আর এখানে যারা আছে এরা সবাই একদম ১ম থেকেই আমার এখানে হচ্ছে জয়েন হইছে। এইজন্য এদের এক্সপেরিয়েন্সটা এবং আমার সাথে যদি সবাই কন্টিনিউ করতে মানে পারো তাহলে ইনশাআল্লাহ ভালো কিছুই সম্ভব। আর অনেকেই আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি যে কোন টপিক বাদ দিব, কোন টপিক বাদ দিব না এগুলো নিয়ে। ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে অনেকে কোয়েশ্চেন করতেছেন। ঠিক আছে? কোয়েশ্চেন গুলো করতে থাকো। ওই অনুযায়ী আমি ওদের কাছ থেকে শিখবো। ঠিক আছে? তাহলে তৌসিফ ইকবাল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে বাইরে আছি। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, বলছিলি। ক্যামেরা অন করতে হবে ভাই, মানে রাস্তায় আছি আর কি। সমস্যা থাকলে হ্যাঁ, ক্যামেরা অন করা লাগবে না। এমনিতে বল। সমস্যা নেই। আচ্ছা, প্রথম আমার পরিচয়টা দিয়ে নেই। আমি তৌসিফ ইকবাল, বুয়েট মেকানিক্যাল 17 ব্যাচ। আর এর বুয়েট থেকে বের হওয়ার পরে আমি যদি আমার জার্নিটা শুরু করি, 2023-এর মেতে হচ্ছে আমরা কমপ্লিট করি, 27শে মে। তো কমপ্লিট করার পরপরই আমাদের ওই সময় একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা সার্কুলার ছিল। সম্ভবত মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল সব মিলায় পোস্ট ছিল মনে হয় 3টা বা 4টা এরকম আর কি। যাই হোক, তো বের হওয়ার পরপরই ওইটা ছিল ফার্স্ট ভাইবা। তো ওইটা আলহামদুলিল্লাহ ভালো হয়, পরে ওই চাকরিটা হয়ে যায়। তো দেখা যায় যে পাশ করার প্রথমেই আমি হচ্ছে যে একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে পড়ি। 35 দিনের মাথায় আমি জয়েন করি চাকরিতে। তো এটা একই সাথে ভালো আবার একই সাথে খারাপ আমি বলবো। ভালো এই জন্য যে আসলে পাশ করার সাথে সাথে একটা চাকরি পেলে বেশ ভালো লাগে, যে যাক আলহামদুলিল্লাহ একটা চাকরি পেয়ে গেলাম। আর খারাপ এদিক থেকে যে যদি কারো মানে ইচ্ছা থাকে যে আমি একটা সরকারি চাকরি করব বা স্বায়ত্তশাসিত ভালো কোথাও একটা যাব, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনটা বেশ হ্যাম্পার হয় আর কি, প্রাইভেট চাকরিতে ঢোকার কারণে। প্রাইভেট সেক্টর যে খারাপ তা না, প্রাইভেট সেক্টর থেকেও অনেকে অনেক ভালো করতে পারে, কিন্তু আসলে যার যার প্যাশন তো আলাদা থাকে, এক একজন এক এক ইচ্ছা থাকে। তো যাই হোক, তো ওই সময় ওই প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে থাকা অবস্থায় তো আমাকে তো অনেক বেশি ব্যস্ত থাকতে হতো। তো পড়াশোনাও ওইভাবে আসলে গুছায় হচ্ছিল না। তো কাইসার্ভের এই প্ল্যাটফর্মটা আমি যুক্ত ছিলাম মোটামুটি ওই শুরু থেকেই, পাশ করার সময় থেকেই ভাইয়ের এটাই যুক্ত ছিলাম। এবং ওইটা আমি খেয়াল করে দেখছি ওই সময়টায় আমি হয়তো মে মাস থেকে আমাদের বর্তমানে আমি কর্মরত আছি পানি উন্নয়ন বোর্ডে। এই পরীক্ষাটা হয় হচ্ছে নভেম্বরে। তো মে থেকে যে নভেম্বর এই মাঝে হয়তো বা যদিও 4-5 মাস থাকলেও পড়ার সময় হয়তো পাইছে 1 মাস বা 1.5 মাস মতো। কারণ সারাক্ষণই দেখা যাচ্ছে যে কর্মব্যস্ততা থাকতো, অলওয়েজ ফোন রিসিভ করতে হতো, 24/7 অ্যাক্টিভ থাকতে হতো। তো ওই সময়টায় একদম খুবই ভালোভাবে আমার কাজে দিতে হচ্ছে এই যে ভাইয়ের গোছানো যেই একটা প্ল্যাটফর্ম, চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে আগাচ্ছিলাম, একটার পর একটা চ্যাপ্টার কমপ্লিট করে ওইটা এক্সাম দিচ্ছিলাম। সব জিনিসগুলো খুব সুন্দরভাবে গুছায় আসতেছিল। তো যাই হোক, পরবর্তীতে যখন পরীক্ষা দিই, আমার ফার্স্ট বুয়েটের ফার্স্ট এক্সাম ছিল হচ্ছে কোল পাওয়ার। এটা সম্ভবত নভেম্বরের 3 তারিখে ছিল, আর 4 তারিখে ছিল পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল মিক্স কোশ্চেন। তো আমাদের 70 মার্কের মধ্যে দেখা যাচ্ছে যে নন ডেপ্ট 30 মার্ক আর বাকি 40 ডিপার্টমেন্টাল। সেটা আবার 20-20 ভাগ হয়েছিল, ইলেকট্রিক্যাল 20, মেকানিক্যাল 20। তো এই চাকরিটা পাইতে গেলে ওই ইলেকট্রিক্যালের পার্ট থেকেও 20-এর মধ্যে মোটামুটি ভাবে 7, 8, 10 মতো আর কি পাওয়া লাগবেই। তো এই সময়টাই এই যে ভাইয়ের একটা স্পেসিফিক ট্রিপলির শীট ছিল। এই শীটটা শুধু আমি বলতেছি না, আমার সাথে আমাদের ব্যাচে যারা চাকরি পেয়েছে এই পানি উন্নয়ন বোর্ডের মোটামুটি 40 থেকে 50% সবাই এই শীটটা থেকে খুবই উপকৃত হয়েছিল। এবং এটার জন্য আমি ভাইকে কয়েকবারই আলাদাভাবে মেসেজ দিয়েও বলছি যে ভাই আপনার এই শীটটা খুবই কার্যকর ছিল, ইলেকট্রিক্যাল স্পেসিফিক শীটটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে ওই চাকরিটা হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে আমি পিজিসিবি তো ভাইবা দিছিলাম, বিআর পাওয়ার জন্য ভাইবা দিছিলাম, যদিও ওই দুইটায় ফাইনালি রিকমেন্ডেড আর হওয়া হয় নাই। আর আসলে একটা চাকরি হয়ে গেলে বেশ একটা রিল্যাক্স ভাব চলে আসে, ওই আগের মতো মোটিভেশনটা ধরে রাখাটা টাফ। তো যাই হোক, আমি যদি শর্টে বলি, বুয়েট প্যাটার্নের ক্ষেত্রে প্যাটার্নটা কিন্তু মোটামুটি এখন ফিক্সড হয়ে গেছে যে
5টা বা 8টা যে কটাই ম্যাথ থাকুক, এর মধ্যে 5টা ম্যাথ থাকলে 3টা ম্যাথ থাকে যে একদম বেসিক, যেগুলো হয়তো প্রিভিয়াস ইয়ার কোথাও আসছে অথবা ডিরেক্ট ফর্মুলা দিয়েই হয়। তো ভাই একটু আগে যেটা বললো যে ওই একদমই ভুল করা যাবে না, অ্যাডমিশনের ক্ষেত্রে যেরকম বলছিল এখানেও সেম, একদমই ভুল করা যাবে না, এরকম হচ্ছে এই 3টা ম্যাথ। আর বাকি 2টার মধ্যে একটা হয়তো বা একদমই কেউ কখনো দেখেনি, কোনটা ফার্স্ট টাইম হলেই দেখতে হচ্ছে, আর আরেকটা হয়তো বা এমন কোন জায়গা থেকে নিয়ে আসছে যেটা হয়তো কেউ প্র্যাকটিসের সময়ও করে না। তো ওই দুটাতেই আসলে মেইন চাকরি পাওয়ার ব্যাপারটা থাকে। আর আর বলতে গেলে এই হচ্ছে মোটামুটি আর কি আমার জার্নি। মাঝখানে আমি আরো একটা চাকরি করছিলাম পানির বোর্ডের, যেহেতু আমাদের 6 মাস মতো সময় লাগছিল, ভেরিফিকেশন একটু লেট হয়েছিল। তো মোটামুটি এই হচ্ছে আমার জার্নি। পরবর্তীতে যদি কোনো প্রশ্ন আসে আমি সেই অনুযায়ী সেটা রিপ্লাই দেবো। হ্যালো নাহিদ, আমার কথা শুনতেছো? নাহিদ, আমার কথা শুনতেছো? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, ওই এতক্ষণ কথা বলতেছিলাম তানভীর, জাহাঙ্গীর, তৌসিফ। তোমার একটু পরিচয়টা হ্যাঁ, দাও, এটা একটু বলো। ঠিক আছে? হ্যাঁ, আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, নিকনেম নাহিদ। আমি বর্তমানে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালে নিযুক্ত আছি। আর আমি ভাইয়ের হচ্ছে যে জব প্রিপারেশন গ্রুপ ছিল সেখানে অ্যাড ছিলাম। এই পর্যন্তই আর কি এখন। আচ্ছা, নাহিদের একটা পরিচয় আছে, মানে তুমি ডুয়েটের এই ক্লাস নিতে। জি ভাইয়া। তুমি ডুয়েট এডমিশন ক্লাস নিতে? হ্যাঁ, একটু আচ্ছা, শোনা যাচ্ছে কম আর কি আপনার কথা। আহ, এখন কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন কিছুটা বেশি আগের চেয়ে। আচ্ছা, আচ্ছা। তাহলে বলতেছিলাম যে তুমি ডুয়েটে ক্লাস নিতে এডমিশনের জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হ্যাঁ, আরেকটা পরিচয় আছে। হ্যাঁ, ডুয়েটে যেটা পরিচয়টা দাও। হয় যে ডুয়েটে যেটা হয় আমরা ম্যাক্সিমামই চান্স পাওয়ার পরে আমরা এখানে আ বেশ কিছু অ্যাডমিশন কোচিং আছে। আমরা সবাই জানি যে আমাদের ডুয়েট আ যে ইউনিভার্সিটি এটা অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রক্রিয়ার চেয়ে একটু ভিন্ন আরকি। তো এখানে যারা ডিপ্লোমা করে আসে তাদের স্পেসিফিক যে ডিপার্টমেন্ট গুলোতে ডিপ্লোমা করে আসে ওই ডিপার্টমেন্ট গুলোতেই এখানে আবার বা ওই ফ্যাকাল্টিতে এখানে অ্যাডমিশনের ব্যবস্থা হয়। আর ঐরকম ভাবেই আমরা আগে থেকে যেহেতু জানি যে কে কোন ফ্যাকাল্টিতে অ্যাডমিশন দিবে। তো সেই অনুযায়ী আমাদের হচ্ছে অ্যাডমিশন কোচিং থাকে। তো চান্স পাওয়ার পরে সেই অ্যাডমিশন কোচিং গুলোতে আ পড়ানো হয়েছে। তারপরে 3rd ইয়ারের দিকে ফিল করা হলো যে অ্যাডমিশন কোচিং এর পাশাপাশি জব কোচিং গুলোতে একটু ইনভলভ হওয়া দরকার, যেহেতু আর ১ বছরের মধ্যে এই জব ফিল্ডে আমাকেও নামতে হবে। তো তারপর থেকে জব কোচিং এ পড়ানো শুরু করি। তো এরপরে চাকুরি হওয়ার আগের দিন পর্যন্ত জব কোচিং এ পড়িয়েছি আরকি। আর
সেই সাপেক্ষে অনেক ছাত্রছাত্রী গাজীপুরে ছিল। আলহামদুলিল্লাহ নাহিদ নামে অনেকেই চিনতো। মেকানিক্যাল অনেক পরিশ্রম দিয়েছি সবার জন্য আর কি। এই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমার কাছে আসি আরেকটা কোশ্চেন। সেটা হচ্ছে ডুয়েট এডমিশন টেস্টের পাশাপাশি মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নিবে, নাকি হচ্ছে ওই ডুয়েট এডমিশন টেস্টের প্রিপারেশন নেবে, এরকম প্রচুর কোশ্চেন আসে। আরেকটা হুম, কোশ্চেন হুম। আসে, সেটা হচ্ছে যে ডুয়েটে পড়তেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নিবে, পাশাপাশি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষাগুলো দিবে কিনা, এরকম। ঠিক আছে, এই কোশ্চেনটার বিষয়ে একটু বলবা। এর আগে হচ্ছে আমি একটু মুন্নার সাথে একটু কথা বলে নিই, তারপর তোমার কাছে আসতেছি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। মুন্না, শুনতেছো? মেবি চার্জ কম। আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না ভাই। ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মিউট করা সম্ভবত। আচ্ছা, এখন কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার এখানে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, ল্যাপটপে চার্জ কম। আচ্ছা, একটু দ্রুতই শেষ করব। এর আগে আমি একটু কোশ্চেন করে নেই। তো সম্ভব করা, আচ্ছা কোন টপিক বাদ দিয়ে ঠিক আছে কিনা। আচ্ছা, আর যে কবির, হ্যাঁ কল দিয়েছিলেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। মুন্না, শুনতেছো? মুন্না, শুনতেছো? জি ভাই, জি ভাই, আচ্ছা, আমাকে হ্যাঁ, শোনা তোমার যাচ্ছে? একটু পরিচয়টা দাও, একটু ডিটেইলস বলো। ঠিক আছে? আর তুমি যেহেতু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পিডিবিতে ছিলা, তারপরে রূপপুরে আছো, তোমার কথাগুলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য খুব উপকার হবে, ওইভাবে একটু সংক্ষিপ্তভাবে বলো। ঠিক আছে? শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মুন্না মোহাম্মদ। আমি বগুড়া পলিটেকনিক থেকে 2020 সালে বের হই। আমি এরপরে 23-এর অক্টোবরে পিডিবিতে সুপারিশ প্রাপ্ত হই। এরপরে পিডিবিতে কিছুদিন থাকার পরে আমি এখন রূপপুরে কর্মরত আছি। তো এখানে স্পেসিফিক কিছু প্রশ্ন যদি পাওয়া যেত তাহলে আমার জন্য অ্যান্সার করাটা সহজ হতো।
আচ্ছা, সালমান ফার্সি একটা কোশ্চেন করছে, উপসহকারী প্রকৌশলীদের জন্য কিভাবে গুছিয়ে নেওয়া যায়? শুধু বলে গুছিয়ে পড়তে, বাট এই ভাষা বোঝে না। ঠিক আছে? মানে অর্থাৎ গুছানোর ক্ষেত্রে মানে তুমি নিজে কিভাবে প্রিপারেশনটা নিয়ে গুছাইছো এটা একটু বলো। ঠিক আছে? তাহলে অন্যদের উপকার হবে আশা করি। পড়াশোনার ক্ষেত্রে মানে প্রথমে যেটা জব প্রিপারেশনের ক্ষেত্রে যে থিঙ্কিংটা, এটা আসলে সবসময় পড়াশোনামুখী রাখাটা ইম্পর্টেন্ট। দিনের বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে বিভিন্ন কাজে ব্রেনটাকে ইউজ করি। এটা না, এটা যদি আমাদের মানে পড়াশোনা রিলেটেড ব্রেনটাকে যদি আমরা রাখি, সেক্ষেত্রে এটা গুছিয়ে পড়ার জন্য অনেক সাহায্য করে। যেমন আমরা অনেক সময় ফেসবুকে স্ক্রল করি, বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকি। এগুলো যদি আমাদের মোটামুটি কিছু পেজে বা কিছু গ্রুপে যদি আমরা লাইক ইয়ে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট মাঝে মধ্যে আমরা আহ, কিছু কিছু গ্রুপ থাকে যেগুলোতে কিন্তু আমাদের পড়াশোনা রিলেটেড কথাবার্তা হয়, কিন্তু আমরা এমন আজে বাজে কিছু গ্রুপে থাকি যেগুলোতে দেখা যায় যে আমাদের পড়াশোনার চেয়ে অন্য অন্য যে রিলস ভিডিও গুলো এগুলো শেয়ার করে ওগুলোই এখন দেখতে থাকে আর কি। এটা ফেসবুকটা এখন আমার মনে হয় মানুষের ব্রেনের বেশিরভাগ জায়গাটাই দখল করে নিয়ে রাখছে। তো এই দিক থেকে গুছিয়ে পড়ার যে বিষয়টা, সবাই গুছিয়ে পড়তে বলে, কিন্তু আসলে কিভাবে গুছিয়ে পড়তে বলে, আমি যেটা করতাম, আমি যে কয়দিন গাজীপুরে থাকছি, চেষ্টা করছি যে বেশিরভাগ সময়ই ব্রেনটাকে পড়াশোনামুখী রাখা। এটার একটা ভালো দিক হলো যে আমি যদি পড়াশোনামুখী ব্রেনটাকে রাখতে পারি, তাহলে আমাদের পড়াশোনার যে আহ, বেশিক্ষণ ধরে রাখার ক্যাপাসিটি, এটা আসলে বৃদ্ধি পায়। এরপরে যখন পলিটেকনিকে আমি টিচার হিসেবে ছিলাম, তখনও দেখছি, দেখা গেছে যে অন্যান্যরা ওই কলেজ টাইমটা, আমার কলেজ ছিল ওরা জব প্রিপারেশন ছিল, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পার করছে, আমি ওই কলেজে বসে প্রিপারেশন নিতাম। এরপরে এর সাথেও কিছু বই আছে যে বইগুলো এলোমেলো, কিছু বই না পড়ে একটা বই শেষ করা, একটা বই সুন্দর মতো শেষ করে সেটাকে রিভাইজ দেয়া। দেখা যায় যে আমাদের তো জব প্রিপারেশনের জন্য বেশ কিছু বই আছে, এক একজন এক এক বই হাতে নেয়, কিছুটা পড়ে, এখান থেকে কিছু সেখান থেকে কিছু, এভাবে না পড়ে যদি একটা বই হাতে নিয়ে টপিকস অনুযায়ী যদি পড়ে, সেক্ষেত্রে হয়তো বা আরো ইফেক্টিভ হতে পারে পড়াশোনাটা। ওর কথা হ্যালো, কথা কি শোনা যায় আমার ভাই? হ্যাঁ, তানভীর। হ্যাঁ, দিবে। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু বলো। ঠিক আছে? তোমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করে যে মানে টোটাল মানে কোন বই থেকে কিছু পড়া লাগবে কিনা? তারপরে হচ্ছে আমার লেকচার শিট গুলো পড়লে হবে কিনা? বা আদার্স কোনো কিছু বা নতুন যে টপিক গুলো থেকে আসতেছে এইগুলো পারা মানে কোশ্চেনের অনেক সময় এরকম হয় যে অনেক কঠিন লাগতেছে পরীক্ষার হলে। এইটা তুমি কিভাবে ওভারকাম করছো? বা ওভারঅল প্রিপারেশনটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যাতে উপকার হয়। আচ্ছা, জি, ওই মুন্না ভাই যেটা বললো প্রথম কথা যে এলোমেলো ভাবে এটা বই ওটা বই এভাবে না পড়ে একটা নির্দিষ্ট বই পড়া উচিত সবার। আহ যে আমি সে ইমরান ভাইয়ের প্রশ্ন ব্যাংকটা আর কি পড়তাম, এখন এরকম প্রশ্ন ব্যাংক বাজারে আরো আছে। এখন আমি যদি তিন চারটা বই প্রশ্ন ব্যাংক কিনে রাখলাম, আমি যখন যেটা থেকে মনে হচ্ছে আমি প্র্যাকটিস করতেছি, তাহলে আসলে কোনো বই শেষ হবে না, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমার প্রিপারেশনটা ইনকমপ্লিট থেকে যাবে। এজন্য নির্দিষ্ট একটা বই আগে শেষ করে দেন যদি আম, আমার সাধ্যে কুলায় তাহলে আমি অন্যান্য বইগুলো ট্রাই করব। যে যেমন বাংলার ক্ষেত্রে অনেকে বাংলার দেখা যায় তিন চারটা বই কিনে রাখে, কোনো দরকার নেই, বাংলার যে কোনো একটা বইয়ের প্যাটার্নের যে প্রশ্নগুলো আসে, তো এগুলোর ক্ষেত্রে অত গভীর থেকে আসে না। উপরের আমরা বাংলার ক্ষেত্রে মোটা মোটা যে কথাগুলা জানি, বা মোটা মোটা কথাগুলো থেকেই প্রশ্নগুলো আসে। তো এক্ষেত্রে যে কোনো একটা বই ফলো করলেই হয়ে যায়, তবে শর্ত হচ্ছে যে বইয়ের রিলেটেড যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো যেন কোনোভাবেই বাদ না যায়, এটা মাথায় রাখতে হবে। তো আমি এক্ষেত্রে আহ অগ্রদূত বাংলা অগ্রদূত বাংলা যে বইটা, এই বইটা আমি পড়েছিলাম।
আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি MP3 বইটা আর কি পড়েছিলাম, তবে অবশ্যই বইয়ের ফার্স্ট টু লাস্ট পড়িনি। বইয়ের যে অধ্যায়গুলো থেকে বইয়ের প্রশ্ন আসছিল বা আসে, যেটা যারা এক্সপিরিয়েন্স আছে জব জব প্রিপারেশনের ক্ষেত্রে তাদের থেকে পরামর্শ নিয়ে আমি সেই অধ্যায়গুলোই কমপ্লিট করেছি শুধুমাত্র। আর পরীক্ষার আগে দেখা যায় যে যে অধ্যায়গুলো আমরা যে জেনারেল নলেজের ক্ষেত্রে পড়েছি সেই অধ্যায়গুলোই রিভিশন দেওয়ার সময় পাই না। এখানে নতুন অধ্যায় নিয়ে পরীক্ষার আগের দিন অনেকে মাথা গরম করে নতুন অধ্যায় পড়ে যায় বা বলতেছে আমার কিছু মনে নাই। আসলে এই ধরনের বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যতটুকুই পড়বো কনফিডেন্সের সাথে পরীক্ষার আগ পর্যন্ত ওই জিনিসটাই মাথার মধ্যে নিয়ে যাব ইনশাল্লাহ। এটা চেষ্টা করব। এইটা পরীক্ষার হলে আসলে আত্মবিশ্বাসের অনেক দরকার। এখানে আমরা যখন পরীক্ষার হলে ঢোকার আগে অনেক স্টুডেন্ট দেখি যে তারা সবাই পরীক্ষা দিতে আসছে, সব পোস্ট মাত্র 5টা, এখন পরীক্ষার্থী 5,000, এমনিতেই কনফিডেন্স থাকবে না। তো এক্ষেত্রে ওই প্রিপারেশনটাকে ওইভাবে নেওয়া যে আমি যতটুকু পারবো ততটুকুই আমি কনফিডেন্সের সাথে শেষ করে দেন আমি পরীক্ষার হলে যাব, এই টার্গেটটা সবাই রাখলে ইনশাআল্লাহ জবের ক্ষেত্রে অনেক সহজ হবে। আর এই গোছানো প্রিপারেশনের ক্ষেত্রে মুন্না ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই যে গোছানো প্রিপারেশন হচ্ছে যে গুরুত্ব অনুযায়ী অধ্যায় পড়া। যেমন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সলিড মেকানিক্স বা ভেক্টর মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, এইগুলো অধ্যায় থেকে খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। ইভেন বুয়েটে কোনো পরীক্ষা হলে এগুলো অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এবং টিচারদের সলিড মেকানিক্স আর ফ্লুইড মেকানিক্স এই দুটো খুব পছন্দের টপিক। এই দুটো থেকে প্রশ্ন দেবে না এরকম কোনো চাকরি পরীক্ষা আমি দেই নাই। তো এগুলা অবশ্যই যাতে প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে প্রচলিত যেসব বই আছে বা আমাদের ইঞ্জিনিয়ারিং যেসব বই আছে এই বইগুলো থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা, হ্যাঁ, এগুলো যেন কোনোভাবেই মিস না যায় ওইভাবে গড়ে তোলা। আর যেগুলো কঠিন, যেগুলো থেকে প্রশ্ন দুই একটা আসে বা কিছু আসলেও অনেকে পারে না, ভয় পায়, তো সেগুলার ক্ষেত্রে আমি বলবো আমি যেটা করছি যে আমি আইডিয়া রাখতাম যে এইরকম ভাবে আসলে আমি এভাবে চেষ্টা করব। তো আইডিয়া অনুযায়ী যতটুকু আমি করার করতাম, কিন্তু আমি অবশ্যই পরীক্ষার আগে যে নোন যে অধ্যায়গুলো বা যেগুলো অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসতো সেই অধ্যায়গুলো আমি কোনোভাবেই মিস দিতাম না। আমি পরীক্ষার আগের দিন তার আগের দিন আমি এগুলাই পড়ে যেতাম। আমি কখনোই পরীক্ষার আগে কঠিন চ্যাপ্টার যেগুলো আমাদের কাছে কঠিন লাগতো বা আনকমন দুই একটা থাকতো এগুলোর জন্য আমি এক্সট্রা কোনো সময় দিই নাই। তো এইটাই আর কি। আর ইংলিশের ক্ষেত্রে বলবো যে ইংলিশ আমি যেটা বলেছি যে প্রফেসরসদের জব প্রিপারেশন একটা আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। তো এখান থেকে আমি শুধু প্রশ্নগুলো পড়ে যেতাম, যে প্রশ্নগুলা বিভিন্ন বিসিএস পরীক্ষা বা ব্যাংক পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলো আমি পড়ছি। আমি কখনোই ওখান থেকে বেসিক পড়তে যাইনি, কারণ বেসিক আসলে আমরা ক্লাস 6 থেকে যা পড়েছি সেটাই এনাফ। শুধুমাত্র প্রশ্নগুলো থেকে একটু অভিজ্ঞতা নিলেই পরীক্ষায় ভালো করা সম্ভব, বিশেষ করে বুয়েটের পরীক্ষায় যেহেতু এত ডিপ থেকে বুয়েটে প্রশ্নগুলো আসে না। এজন্য শুধু প্রশ্ন ব্যাংক গুলাই আমি পড়ে যেতাম। জিকের ক্ষেত্রে তো বললামই, আর বাংলার ক্ষেত্রে অগ্রদূত পড়তাম। আর ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে যে আমি তো নোট খাতা পড়ে যেতাম আর প্রশ্ন ব্যাংক গুলো দেখে যেতাম। এভাবেই আমার প্রতিটা চাকরির প্রিপারেশন ছিল এবং পরীক্ষার আগে আমি কাজগুলাই করছি। আর অবশ্যই যতটুকুই পড়বো কনফিডেন্সের সাথে, হ্যাঁ, পরীক্ষার আগের দিন হা হুতাশ না করার সবাইকে অনুরোধ করব। যে বলে যে আমি এতদিন 2 মাস পড়েছি আমার কিছু মনে নেই, এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর সর্বোপরি পরীক্ষার আগের দিন হচ্ছে বড় ভাইদের সাথে পরামর্শ করে, বিশেষ করে আমি কায়সার ভাইকে ফোন দিতাম পরীক্ষার আগের দিনও, দেখা যায় ফোন দিতাম বা 2 দিন আগেও ফোন দিতাম এবং পরীক্ষা থেকে বের হয়ে জানাইতাম যে কিরকম হলো না হলো। তো এইভাবে যোগাযোগ রাখলে আশা করি আপনারা সবাই আত্মবিশ্বাস পাবেন এবং আপনাদের পরীক্ষাগুলো ভালো হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। জি ভাই, আমার কথা মোটামুটি। উম, হ্যাঁ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, এখন কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, সবচেয়ে যে প্রবলেমটা বলে নেই, সেটা হচ্ছে আমার এই চার্জ দেওয়ার যে পোর্টটা আর মাইক্রোফোন লাগানোর একদম পাশাপাশি, মানে এই ২ টা একসাথে অ্যাডজাস্ট হয় না। আচ্ছা ল্যাপটপে চার্জ আচ্ছা। কম, ও মাইক্রোফোন
খুলে তারপরে আবার লাগাইতে হচ্ছে। এইজন্যই বারবার সমস্যা হচ্ছে। যাই হোক, এটা নেক্সট সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আসছে। কোশ্চেন গুলোর আগে আমি একটু বলি। তানভীর এবং ওই মুন্না যে কথাগুলো বলছে, এইটার সামারিটা আমি যেহেতু অনেকদিন যাবত পড়াচ্ছি, একদম সহজ কথা হচ্ছে, আমরা যে কাজটা করি বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু বাছাই করি। যখনই জিজ্ঞেস করা হয় এই ম্যাথটা করে, তখন আল্টিমেটলি অর্ধেক সে পারে, কিন্তু আল্টিমেটলি শেষ করতে পারে না। অর্থাৎ এটার ফলাফল 0। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যদি ১০ টা ম্যাথ দেই, ১০ টা ম্যাথই তার পরিচিত, কিন্তু এর মধ্যে সে ৭ টা ম্যাথই পারবে না। মানে অর্থাৎ শেষ করতে পারবে না। এই যে প্রবলেম গুলো, এইটা হচ্ছে আমাদের ওভারকাম করতে হবে। তানভীর এবং ওই মুন্না এরা যেহেতু হচ্ছে প্রিপারেশন নিয়ে এবং রিসেন্ট জব পাইছে, ওদের কথাগুলা এবং আমার কথাগুলো মোটামুটি মানে এই ইনক্লাইন করলে দেখবেন যে মোটামুটি সেম। ঠিক আছে? এটার কারণটা হচ্ছে আপনার এই একটা লেকচার শিট, ঠিক আছে? আমি যে লেকচার শিট রেডি করছি। এখানে হচ্ছে ১ম দিকে টপিক গুলো আছে। এরপরে এই ম্যাথ গুলো। এই ম্যাথ গুলো হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক, আমাদের ছাত্রের লেকচার শিট অথবা এই রিলেটেড বই থেকে আমি মডিফাই হুবহু অনেক সময় দেওয়া হয়, কারণ ওই বইগুলোতে বিভিন্ন মান বের করতে হয়। কিন্তু বাস্তবে হচ্ছে মানগুলো দেয়া থাকে পরীক্ষার হলে। তার মানে এই ম্যাথগুলো। এই ম্যাথ একবার করে এখান থেকে প্র্যাকটিস করার সময় যে কাজটা করবেন, এজন্য আমি হচ্ছে আলাদাভাবে কোয়েশ্চেন দেয়া আছে। এই কোয়েশ্চেনটা মানে সলিউশন দেখবেন। সরাসরি শুধুমাত্র এই কোয়েশ্চেনটা মানে নিজে ট্রাই করবেন। এবং এইভাবে প্রত্যেকটা ম্যাথ মানে আমার যে লেকচার শিট গুলো আছে, এই লেকচার আর যেকোনো একটা কোয়েশ্চেন ব্যাংক, ইমরান ভাইয়ের যে কোয়েশ্চেনটা আছে অথবা অন্য যেকোনো একটা জব এক্সেল অথবা ওই বাপ্পি ভাইয়ের বই। বাপ্পি ভাইয়ের বই এখন স্টক আউট হয়ে গেছে। পাওয়া যাচ্ছে না, অনেকেই পাচ্ছে না। অতএব এই সময় যদি অন্য কেউ অন্য কোনো বইও পড়েন সমস্যা নেই। ঠিক আছে? এই যে সিস্টেমটা যদি আপনারা শুধুমাত্র একটা বই মানে আমার লেকচার শিট আর হচ্ছে যেকোনো একটা বই এইটুকুই বারবার পড়বেন। আর যখনই যে কোয়েশ্চেন এক্সট্রা আসবে ওই কোয়েশ্চেনটা সলিউশন করে এই রিলেটেড কয়েকটা প্রয়োজনীয় নেটে সার্চ দিলেও হবে। আর যদি কোনো বই থেকে পেয়ে যান, এছাড়াও না পারলে এই যে যেমন তৌসিফ, তানভীর মানে এখানে যারা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ১ম থেকেই ছিল। মুন্না শুধুমাত্র ১ম দিকে সে জব পেয়ে গেছে। আগে থেকে প্রিপারেশন নিয়ে। আর বাকিরা আমার জোরে অনেকে ছিল। বিশেষ করে হচ্ছে এই জাহাঙ্গীর, তানভীর, তারপরে হচ্ছে তৌসিফ, নাহিদ আর মুন্না ওরা অনেক আগে থেকেই আলহামদুলিল্লাহ প্রিপারেশন নিয়ে আসতেছিল। লাস্টে হচ্ছে ফিনিশিংটা আমার হাত ধরে আসছে। এটা আলহামদুলিল্লাহ। তাহলে ওদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে কোনো সমস্যা হলে আমাকে নক দিবে। ঠিক আছে? সবসময় কলে না পাইলেও WhatsApp এ আমি নক দিয়ে রাখলে আমি টাইম মতো আমি রিপ্লাই দিয়ে দিতাম। যে হ্যাঁ, এই জায়গা থেকে আরেকটা বিষয় ফলো করতে হবে। আপনি মানে একটু পড়বেন, তারপরে একটু পড়বেন না। এরকম যাতে না হয়। একটা টপিক ধরে আমার লেকচার শিট গুলো ভালোভাবে শেষ করেন আর এক্সামে দিবেন। ঠিক আছে? এখানে আমি জাস্ট বলতে চাই, যেহেতু হচ্ছে চার্জিং এর একটু সমস্যা আছে। খুব দ্রুত বলি শেয়ার করে। স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আচ্ছা, এখন 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 এইখানে আমি একটু বলি যে কোশ্চেন গুলো এই যে দেখবেন এ হচ্ছে এই যে রেগুলার মানে যে খাতাগুলো আছে রেগুলার এখানে যে প্রবলেম গুলো আমি হচ্ছে এই এরপরে এই আবার এক্সকিউজ মি, আপনার কথাগুলো ইকো হচ্ছে একটু, মানে হয় দুইটা মাইক অন করা, একটু একটা মাইক অফ করলে মানে ভালো হয়।
একটু বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন কথা বোঝা যাচ্ছে? জি ভাই, এখন কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, আজকে একটু দেখেন এটা হচ্ছে কি অনেকগুলো একসাথে মানে আমার হেডফোন, মাইক্রোফোন কয়েকটা কানেকশন করা লাগছে। জি, ওই জন্য ইকো হচ্ছিল, অর্থাৎ একাধিক মাইক হয়তো কানেক্টেড ছিল এই জন্য। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? লোডিং হচ্ছে। ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছি না। লোড নিচ্ছে ভাই। লোডিং দেখাচ্ছে, লোড নিচ্ছে আর কি। একটু দেখুন। হুম, আচ্ছা তাহলে এখান থেকে এই যে গুগল ক্লাসরুমে প্রত্যেকে হচ্ছে এক্সাম গুলো হ্যাঁ, দিতেছিল। তো এই কে কোথায় ভুল করছে, এই যে এইগুলো মানে অনেক সময় মনে হয় যে আমি তো ফুল মার্কস দিয়ে আসছি, যে এই ম্যাথটা সবই হয়েছে দেখা দেখা কিন্তু সামান্য একটু ভুল হয়েছে। তো এইভাবে যে এক্সাম গুলো যারা রেগুলার দিচ্ছে এদেরই হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে রেগুলার এক্সাম দেওয়া লাগবে। আর একটা আর হচ্ছে যেকোনো একটা বই। এইটুকু বারবার রিভিশন করতে হবে। মানে রিভিশন না দিয়ে আমরা একটা টপিক শেষ করে মনে করি যে আবার অন্য নতুন টপিক পড়তে হবে। এই জিনিসটা হচ্ছে বাদ দিতে হবে। আর লেকচার শিট গুলো এবং কোশ্চেন এর যে সলিউশন গুলো আছে এইগুলো খুব ভালোভাবে শেষ করতে হবে। এবং এই যে এটা কুশল বিশ্বাসের ইয়েটা দেখলেও তোমরা ইয়া দেখবা যে এইগুলো হচ্ছে টু দ্যা পয়েন্ট এ লেখা, টু দ্যা পয়েন্ট এ লেখা যায়। ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই কোশ্চেনের যে সলিউশন গুলো দেয়া আছে এগুলো যদি ভালোভাবে শেষ করা যায় আশা করি সমস্যা হবে না। অর্থাৎ এই জায়গায় কোথায় নাম্বার পাইছে এটাই এইজন্য 8 মার্কস পাইছিল। ঠিক আছে? আবার অনেকে চিরচিহ্ন দিচ্ছিল না। এই যে পিএস ডায়াগ্রামের অনেক সময় ভুল করে। তো এরকম এটাতে হচ্ছে আরেকটা এক্সাম। এরকম তানভীর বা সবারই হচ্ছে এক্সাম গুলো আছে। সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, সময়ও কম। তাহলে এইভাবে একটু খেয়াল রেখে মানে এক্সাম গুলো দিতে হবে। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন একটু আসি নাহিদ। হ্যাঁ ভাইয়া বলেন। নাহিদ শুনতেছো? আচ্ছা, তুমি একটু হ্যাঁ, এই যে জি ভাইয়া ১ম এ যে শুনতে পাচ্ছি। কোয়েশ্চেনটা করছিলাম, এই কোয়েশ্চেনটা বলবা। হ্যাঁ, এটা বলবা। আর মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য কোন বইগুলো পড়তে হবে এটা একটু হুম বলবা। হুম, ঠিক আছে। মেকানিক্যাল ডিপার্টমেন্টের বইগুলো মানে এই প্রিপারেশন মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশনের জন্য, তাই তো? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আহ, ঠিক আছে তাহলে শুরু করি। আহ, হ্যালো, হ্যাঁ জি ভাই ভাই আপনার শুরু করেন। ভাই আমার কথা শোনা শুনতেছো? যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার কথা শুনতেছি। তুমি ওকে, বলো। ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটাও বলো আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা বিশেষ করে ভালোভাবে বলো। ঠিক আছে? ও এটা ওকে, তোমার অভিজ্ঞতাটা ভালো। হ্যাঁ। এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে ডুয়েট অ্যাডমিশন নাকি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন। তো এটা অনেক কঠিন একটা প্রশ্ন আর কি, কারণ এই প্রশ্নটা হচ্ছে প্রত্যেকের নিজের স্বপ্নের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তো
প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ডিপ্লোমা কেন পড়া হয় আর কি। তো আমাদের দেশে প্রায় 50টারও অধিক পলিটেকনিক আছে। এছাড়াও ধরেন 100-র উপরে প্রাইভেট পলিটেকনিক আছে। তো বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আমরা মনে করি যে ডিপ্লোমা পড়ার পরে আমরা একটা স্পেসিফিক বিষয়ে ডিপ্লোমা মানে একটা বিশেষ কোর্স সম্পন্ন করে আমরা ওই ফিল্ডে জব নিতে চাই এবং আমাদের যে জীবিকা বা জীবনযাত্রা এটা সহজ করতে চাই। তো সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা ডিপ্লোমা পড়ি একটা স্পেসিফিক কোর্স বা একটা স্পেসিফিক টেকনোলজি বা ডিপার্টমেন্টে। তো এটা পড়তে যে আমরা যেটা ফেস করি যে ডিপ্লোমা কোর্স, আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তো এখানে যে বিষয়টা আমি একটু শুরু থেকে বলছি ভাই, হ্যাঁ। তো এখানে হচ্ছে কোর্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, এখানে সিজিপিএ নির্ধারণ করা হয় আউট অফ 4। এখানে 3 পিরিয়ডের অর্থাৎ 3 ঘন্টার ল্যাব থাকে। এখানে ল্যাব রিপোর্ট করতে হয়। এখানে একটা ইউনিভার্সিটির কোর্সগুলো যেভাবে ডিজাইন করতে হয়, প্র্যাকটিক্যাল কোর্সগুলো যেভাবে ডিজাইন করা হয়, ঠিক এই পলিটেকনিকেও একইভাবে ডিজাইন করা থাকে। সো বাংলাদেশে পলিটেকনিক থেকে একজন স্টুডেন্ট একটা বিশেষ কোর্স সম্পন্ন করে একটি বিশেষ জব, প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, একটা জব সে করবে, এটা তার অধিকার। এটা তার অধিকার এবং এটা তার প্রাপ্য, কারণ এই পলিটেকনিক গুলো স্থাপন করা হয়েছে এই উদ্দেশ্যটাকে সামনে রেখে। তো এখন এখানে এই অধিকারটাকে যদি কেউ ভিতরে লালন করে, এই স্বপ্নটা যদি কেউ দেখে, বাংলাদেশের সরকারি চাকরি প্রতিষ্ঠান বা সরকারি যে চাকরিগুলো আছে এগুলোকে যদি কেউ ফোকাস করে মনে করে আমি 10ম গ্রেডের একজন সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে আমি হচ্ছে চাকরি নিতে চাই, তাহলে সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিবে কেন? সে অলরেডি 4 বছর ধরে পলিটেকনিকে নিচ্ছে। সে বের হয়ে আর 6 মাস বা কয়েকদিন একটু ঘষা মাজা করে নন ডিপার্টমেন্ট এবং আর হচ্ছে জিকে জেনারেল নলেজ কিছু আপডেট করে নিয়ে সে পরীক্ষা দিবে, চাকরি নিয়ে নিবে, এটা তার অধিকার। এখন কেউ যদি মনে করে যে আমি বিএসসি করতে চাই, তো এটা বিএসসির জন্য আমি বলবো যে এশিয়া মহাদেশে বাংলাদেশেই এটা সিস্টেম লস, যে একটা বিশ্ববিদ্যালয়ের মতো ওইরকম আঙ্গিকে ডিগ্রি নেওয়ার পরে তাকে আবার হচ্ছে বিএসসি করতে হয়, আবার সেম প্যাটার্নে করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এটা অবশ্য একটা সুবিধা বা একটা সুযোগ। তো এই সুযোগটাকে যদি কেউ কাজে লাগিয়ে সে ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার মতো সে যদি স্বপ্নটা দেখে, সে অবশ্যই ডুয়েট ডুয়েট যে অ্যাডমিশন কোচিং অ্যাডমিশনে আসবে আর কি, অ্যাডমিশন দিবে, এটাও তার অধিকার, যেহেতু বাংলাদেশের 2 সিস্টেমে আছে। তবে আমি মনে করি যে একদল স্টুডেন্ট যদি মনে করে যে আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমি অনেক কষ্ট করে ডিপ্লোমা সম্পন্ন করেছি, আমি একটা চাকরি নিয়ে আমার পরিবারটাকে সচ্ছল করতে চাই, নিজে ভালোভাবে বাঁচতে চাই, তাহলে সে অবশ্যই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে প্রিপারেশন ফার্স্ট ইয়ার থেকেই নেবে এবং বের হওয়ার পরে সে আরেকটু নিজেকে তৈরি করে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে, এটা তার প্রাপ্য। আর আরেক দল স্টুডেন্ট যদি মনে করে যে না আমি আরো উপরে যেতে চাই, আমি হচ্ছে প্রথম শ্রেণীর অফিসার হতে চাই, প্রথম শ্রেণীর একজন প্রকৌশলী হতে চাই, তাহলে সে ডুয়েট অ্যাডমিশন বা সে ডুয়েট অ্যাডমিশনে আসবে, এটাও তার অধিকার অ্যাডমিশনে। তো এখন একটা বিষয়, যে প্রশ্নটা আমাকে যেটা করা হয়েছিল যে যে আমরা স্টুডেন্টরা কনফিউজ থাকি যে আমি আসলে কি করব, কি করলে আমার জন্য বেটার হয়। তো আমি অবশ্য এটা আমার কথায় আগেই ক্লিয়ার করে দিয়েছি যে তুমি আসলে কি উদ্দেশ্য নিয়ে পলিটেকনিকে ভর্তি হয়েছিলে, সেই উদ্দেশ্যটাই তোমার লক্ষ্য হওয়া উচিত আর কি। তো তুমি যদি মনে করো যে আমি হচ্ছে পলিটেকনিক
এখানে একটু নেটের প্রবলেমের জন্য হয়তো বা এখন কি শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে কনফিউশনের কিছু নেই। কোনো উদ্দেশ্য ছাড়াই যারা হচ্ছে পলিটেকনিকে ভর্তি হয়েছে, কোনো উদ্দেশ্য যাদের ছিল না, তারাই কনফিউজ থাকে। আর সে যদি ডিটারমাইন্ড থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটা আসারই কথা না। মানে তারপরেও যদি প্রশ্ন আসে, মানে কেউ যদি কনফিউজ থাকে কমিউনিকেশন গ্যাপের কারণে, আমি আমার ফিউচার কি জানি না, আমি কি করব নিজেই জানি না, তাহলে সে অন্তত একবার ডুয়েট অ্যাডমিশন দিয়ে দেখতে পারে। কারণ এখানে কিন্তু উপকার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ডুয়েট অ্যাডমিশন একবার হ্যালো। ভাইয়া, ওনার মনে হয় নেট, আচ্ছা আপনার মনে হয় নেট সমস্যা হচ্ছে। জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন ডুয়েট অ্যাডমিশন দিলে যে উপকারগুলো হবে সেটা বলতেছি। যে এখানে 150 মার্ক ডিপার্টমেন্টাল প্রিপারেশন নিতে যেয়ে তার যে মেজর সাবজেক্ট গুলো আছে, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স, তারপরে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মেশিন ডিজাইন, এই যে সাবজেক্ট গুলো আছে এগুলো মানে খুব ভালো মতো করানো হয় ডুয়েট অ্যাডমিশনে। খুব সময় নিয়ে গুছিয়ে করানো হয়। আর নন ডিপার্টমেন্টাল বিষয়গুলো জবের জন্য কাজে আসে না তেমন। যেমন ডুয়েট অ্যাডমিশনের জন্য যে বিষয়গুলো আছে, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই ইন্টারমিডিয়েটের যে ফুল সিলেবাসটা বায়োলজি বাদে বাকি সবগুলোই হায়ার ম্যাথ সহ সব তাকে করতে হয়, যেগুলো জবে তার কোনো কাজে আসবে না। বাট পয়েন্ট ইজ এটা যে আহ, এই যে সে ডুয়েট অ্যাডমিশনে কিছু সময় তার নষ্ট হবে বলে কিছু মানুষ তাকে হয়তো বা বুঝাইতে পারে, মানে ছেলেটা কোয়ালিটি আছে, সে আহ, স্বপ্ন দেখে, কিন্তু আহ, অনেকে এটা নিয়ে হচ্ছে তাকে ভয় দেখাতে পারে। তো ব্যাপারটা হচ্ছে একবার যখন সে একটা কম্পিটিটিভ এক্সামে সে অংশগ্রহণ করবে এবং হিউজ একটা প্রিপারেশন নিয়ে সে আহ, অংশ নিবে, তখন তার যে ক্যাপাসিটি, তার যে ব্রেনের যে ক্যাপাসিটি বা তার যে ডেভেলপ বা পরিবর্তনটা সেটা অন্য রকমের। ও যখন ডুয়েট অ্যাডমিশন একবার দেওয়ার পরে আর একজন ফ্রেশ স্টুডেন্ট যে গাজীপুর আসছে, সে দুজন যখন কথা বলবে, আহ, অর্থাৎ এমন হতে পারে যে একসাথেই বের হয়েছে, যখন আবার দেখা হবে তারা যখন কথা বলবে নিজেদের মধ্যে, তখন তারা হিউজ একটা গ্যাপ ফিল করবে। তো যে ডুয়েট অ্যাডমিশনে ছিল, সে হচ্ছে যে নাহিদ, স্ট্রেংথটা তার শো কথা হবে শুনতেছ? সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টাল তার যে একটা নাহিদ, নলেজ, এটা মানে ওই লেভেলে চলে যাবে আর কি, মানে একটা। আর যে হচ্ছে শুধু জব প্রিপারেশনে ছিল, ও হচ্ছে নন ডিপার্টমেন্টটা সে অনেকটা আগায় নিবে। অর্থাৎ সাধারণ জ্ঞান, বাংলা, ব্যাকরণ, জেনারেল নলেজ, এগুলো তার আগায় যাবে। তো ব্যাপারটা হয়েছে যে ছেলেটা ডুয়েট অ্যাডমিশন দিয়েছে, সে ঠিক 3 মাসের মধ্যে ওই ননের গ্যাপটা তুলে নিতে পারবে। কিন্তু যে ছেলেটা শুধুমাত্র জব প্রিপারেশনে ছিল, সে হচ্ছে ওই ডিপার্টমেন্টাল গ্যাপটা বছরের পর বছর ওয়েস্ট করেও ওই গ্যাপটা তুলতে পারবে না। তো এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে যে ছেলেটা ডুয়েট অ্যাডমিশন দিয়েছে, তার ম্যাথমেটিক্যাল যে একটা স্ট্রেংথ পয়েন্ট তৈরি হবে। আর যে ছেলেটা শুধু নন ডিপার্টমেন্ট প্রিপারেশন প্লাস ডিপার্টমেন্ট দুটো একসাথে নিয়েছে, জব প্রিপারেশন, তার হচ্ছে ওই স্ট্রেংথটা তৈরি হবে না। সো মোরাল অফ দ্য স্টোরি, এই প্রথম প্রশ্নটা একটু বড় হলো, সরি। এই প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন, তাই আমি একটু ব্রিফ করলাম আর কি। যে মোরাল অফ দ্য স্টোরি এটাই আমি বলতেছি, আমার সিদ্ধান্ত যে একটা বার হলেও ডুয়েট অ্যাডমিশন যদি কেউ দেয়, তো সে বুঝতে পারবে সে ডিপ্লোমায় 4 বছর কি করছে। এটা সে একটা আয়না সে পাবে, এবং এখানে একটা বছর সময় ওয়েস্ট করার কারণে বা সময় দেওয়ার কারণে তার যে লেভেলটা আসবে
সে দাবি করতে পারবে যে আমি একজন ইঞ্জিনিয়ার বা আমি আমি পড়াশোনা করেছি, আমার একটা জায়গা আছে। হ্যাঁ নাহিদ, তো শুনতেছ? এটাই সবশেষে বললাম যে শুনতে একবার হলেও পাচ্ছ? ডুয়েট অ্যাডমিশন দেওয়া উচিত। যদি কোনোভাবে চান্স না হয় তাহলে সে 2 থেকে 3 মাসের মধ্যে ননটা গোছায় নিয়ে সে খুব ভালো ভালো পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবে। আমার ফ্রেন্ডরা যারা ডুয়েট অ্যাডমিশনে আমার সাথে ছিল, সামহাও চান্স পায় নাই, তারা দেশের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে নেসকো, ডিপিডিসি, নাহিদ ডেসকো শুনতেছ? এগুলোতে তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে খুব সহজে চাকরি পেয়ে গেছে। নাহিদ শুনতেছ? এই আর জি ভাইয়া, জি শুনতেছ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক, ঠিক আছে, তাহলে তোমার কথাগুলা আশা করি অন্যদের উপকার হবে। আর বইয়ের কথাটা, তোমার কথাটা একটু কেটে কেটে আসতেছে, ওইটা আমি তাহলে মুন্নার কাছ থেকে একটু শুনি, ও ঠিক আছে? আচ্ছা লাস্টের আচ্ছা, দিকে একটু, ঠিক আছে। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা। তবে ওভারঅল কথাগুলো খুব ভালো বলছো, ওকে। আশা করি অন্যদের উপকার হবে। এটা আসলে আমি নিজে ওই ফিল্ডে ছিলাম না, দেখা হয়েছে ঠিক আছে জিনিসগুলো, ভাই। এই জন্য ভালো বলতে পারছো তুমি। আচ্ছা, জাহাঙ্গীর শুনতেছো? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাহাঙ্গীর, আনমিউট করো। জাহাঙ্গীর, জি ভাইয়া। আচ্ছা তুমি একটু বলো, হ্যাঁ, এই বইয়ের ক্ষেত্রে মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য ডিপার্টমেন্টাল কোন বইগুলো পড়তে হবে বা পড়লে ভালো, ঠিক আছে? বা ওভারঅল তুমি যেভাবে প্রিপারেশনটা নিছো, আমার লেকচার শিট গুলো যেভাবে পড়ছো, এগুলো সংক্ষেপে করো, ঠিক আছে? এর আগে আমি একটু বলি, অনেকে জিজ্ঞেস করতেছিল বুয়েটের ড্রয়িং এর জন্য কোন বই ফলো করব। এই ক্ষেত্রে আমার যে লেকচার শিটটা রেডি করা আছে, আমার লেকচার শিটটা মোটামুটি এই সেকশনাল ড্রয়িং এবং ক্লাসগুলোতে খুব ভালোভাবে আমি আইসোমেট্রিক ভিউ অঙ্কন করাটা দেখানো হয়েছে। আইসোমেট্রিক ভিউটা খুব ইম্পোর্টেন্ট, এবং এটা কিভাবে অঙ্কন করতে হবে এটা ভিডিও না দেখে ক্লাসগুলো করতে হবে, লেকচার শিটটা ভালোভাবে শেষ করতে হবে। আরেকটা বই আছে, সেটা হচ্ছে এই মেকানিক্যাল ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কামরুল ইসলাম স্যারের বই। এটা পিডিএফ এ পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই পিডিএফটা অবশ্যই এই এখান থেকে সব চ্যাপ্টার লাগবে না, আমার হচ্ছে দেয়া আছে কোন চ্যাপ্টার গুলো লাগবে। তো এইখান থেকে ড্রয়িং গুলো করা যেতে পারে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর বইয়ের ক্ষেত্রে বা কিভাবে প্রিপারেশন নেবেন এটা সম্বন্ধে একটু জানি। বইয়ের ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, বাজারে তো আসলে অনেকগুলো বই আছে। এর মধ্যে বিশেষ করে দুইটা বই, যেমন ইমরান ভাইয়ের যে জব সলিউশনটা আছে ভলিউম 2, আর সাথে হচ্ছে জব হ্যাক্স। তো দুইটার মধ্যে ওই যে এর আগে কোন ভাই, ফারহান ভাই অথবা মুন্না ভাই কে যেন বলছিলেন যে যে কোনো একটা বই আসলে ভালো মতো শেষ করা দরকার। তো এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্ততপক্ষে একটা বই আগে ভালো মতো শেষ করা দরকার একেবারে। মানে ওই বই থেকে যতগুলো ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো অথবা এই টাইপের কোনো ম্যাথ যদি আমার আসে, তাহলে আমি যাতে 30 সেকেন্ডের মধ্যে ওই ম্যাথটা করতে পারি, এরকম প্র্যাকটিস বা এরকম একটা মানে মানে অবস্থায় হচ্ছে উম, যেতে পারলে ভালো হয় আর কি। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যেমন আমার জন্য এটা অনেক সুবিধা হয়েছে যে আমি শুরুতে বেশ কিছুদিন ইমরান ভাইয়ের ভলিউম 2 থেকে প্র্যাকটিস করছিলাম বা ওইটা করতেছিলাম। কিন্তু পরবর্তীতে আপনার এখানে আসার পরে আমার জন্য যেটা সুবিধা হয়েছে বিশাল, সেটা হচ্ছে যে আপনি যদি টপিক ওয়াইজ পড়াচ্ছিলেন, তো আমার জন্য টপিক ওয়াইজ জিনিসগুলো পরবর্তীতে নোট করা, আমার মতো করে হচ্ছে সাজায় নেওয়া, কোনটা আমার জন্য পড়তে সুবিধা হবে, মানে ডিফিকাল্টি লেভেল অনুযায়ী জিনিসগুলোকে সাজানো, এক টাইপের টপিকের জিনিসগুলো একসাথে সাজানো, এই জিনিসগুলো আমার জন্য অনেক সহজ হয়েছিল, যেটা আগে 3-4 মাস আমি এলোপাথারি করছি আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে যে যেটাই পড়ুক, যার কাছে যেটা ভালো লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে কোনটা বই পড়তে ভালো লাগতেছে। সে আমার কাছে ইমরান ভাইয়ের বই পড়তে ভালো লাগছে, এখন আপনার কাছে ইমরান ভাইয়ের বই পড়তে ভালো নাও লাগতে পারে কোনো কারণে। হয়তো আপনার কাছে মনে হতে পারে যে না, ইমরান ভাইয়ের বই চেয়ে জব হ্যাক্স বইটা হচ্ছে একটু বেশি সুন্দরভাবে সাজানো আছে, অথবা উল্টাটাও বা অন্য কোনো বইয়ের ব্যাপারও মনে হইতে পারে। কিন্তু আমার মনে হয় যখন বই কিনতে যাবেন 2-3টা বই একসাথে একটু হাতে নেড়ে দেখে যে কোন বইটা মনে হচ্ছে যে না, আমার এই বইটা পড়লে আমি বেশি কমফোর্টলি পড়তে পারবো, এটা করে তারপরে যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা পড়তে পারেন। তবে বিষয় হচ্ছে যে ওই বইয়ের মধ্য থেকে যদি কোনো কিছু আসে, তাহলে যাতে আমি মিস না করি বা আমি ভুল না করি। আর জব প্রিপারেশনের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে বিগত বছরে যে জিনিসগুলো আসছে, এগুলো কখনোই কোনোভাবে ভুল করেও ভুল করা যাবে না আর কি। ভুল করেও ভুল, কেউ যদি কোনোভাবে ভুল হয়ে যায় বা কোনো সিলি মিস্টেকের কারণে যদি ভুল হয়ে যায়,
তাহলে মানে মনে করতে হবে যে আমার ওখানে না হওয়ার সম্ভাবনা বেশি আর কি। একটা আহ, আর এই হচ্ছে ভাই মোটামুটি বইয়ের ব্যাপারে কথা। হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে সব এই একটা কম যে কিভাবে প্রিপারেশন নেব আমি করে দিচ্ছি। ওদের কথাগুলো আশা করি কাজে লাগছে এবং এগুলোর ক্ষেত্রে আমি লাস্টে আসবো তানভীরের কাছে। আমি তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। এমনি হচ্ছে আজকে যে প্রবলেমটা হইছে আমার বললাম যে চার্জের প্রশ্ন নেই। একইভাবে হচ্ছে ওই পোর্টটা লাগানো ছিল এটা নিয়ে। যাই হোক আশা করি সমস্যা হবে না। মানে অডিয়েন্স যাদের আগ্রহ আছে, যাদের প্রয়োজন এবং এই কথাগুলা শুনতেছো তোমরা, এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবং একটা বিষয় মনে রাখবে, চাকরি পাওয়ার আগ পর্যন্ত মানে চাকরি আজ থেকে ১ বছর ২ বছর পরেও পেতে পারো অথবা সামনের থেকে তুমি কোয়ালিফাই করে ফেলতে পারো। তোমার প্রিপারেশন কম পেয়েও মানে অনেকের প্রিপারেশন মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছে। আমরা একটা কথা বলি গোছানো। গোছানো বলতে আমি একটা সহজ কথা আমি সবসময় বলি, একবার সিলেবাসটা শেষ করা। একবার সিলেবাসটা শেষ করা। অর্থাৎ আমার যে লেকচার শিট গুলো আছে, একেকটা টপিক অনুযায়ী ভাগ করা। ওই টপিক অনুযায়ী যদি একবার সিলেবাসটা শেষ করে ফেলতে পারো, দেখবা যে পরে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এখানে যারাই আছে এই কথাগুলা বলতেছে। পাশাপাশি অন্য যেকোনো একটা বই রাখতে হবে কোশ্চেন ব্যাংকের সলিউশনের জন্য। ওইটা খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করতে হবে। একবার সিলেবাসটা শেষ করে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। এটা আমরা ভুল করি। একবার শেষ করে বসে থাকি। কিন্তু এটা না করে একবার সিলেবাসটা শেষ, এরপর আমার কি করতে হবে? একটা ঢেকে তারপর আরেকটা প্রিপারেশন নিতে হবে। তারপরে হচ্ছে ওই ক্যালকুলেটর মানে অর্থাৎ শুধুমাত্র ক্যালকুলেটরটা চেপে খুব দ্রুত সলভটা করে নিতে হবে। ঠিক আছে? এরকম ভাবে করে যদি মোটামুটি একবার সিলেবাসটা শেষ করা যায়, এরপর মানে রিভিশন যত বেশি রিভিশন দিতে পারবো তত তোমাদের ভালো। আর এই কারণে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আমার একটা কোর্স আছে। সেটা হচ্ছে ওয়ান এখন হচ্ছে 3.0 এখানে হচ্ছে রেগুলার ক্লাস এবং এক্সাম গুলো দিতে হবে। আর টপিক ওয়াইজ যদি একবার পড়া করতে পারো, এই পড়ার মজাটাই অন্যরকম। ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে বিভিন্ন টপিকের বিভিন্ন জিনিস কোনটাই একুরেট ভাবে শেখা হয়। আর ওই কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন এবং অন্যান্য জিনিসগুলো আমি টপিক ওয়াইজ নিজেও করছি। ওইটাই আমি হচ্ছে ওই লেকচার শিট গুলো এভাবে রেডি করছি। ঠিক আছে? এটা আশা করি কাজে লাগবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য সেম ভাবে লেকচার শিটগুলো রেডি করা আছে। আর রেগুলার এক্সাম দিতে হবে। প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এবং যে এক্সামে যে ভুলগুলো হইছে নেক্সট পরীক্ষাতে যাতে আর কখনোই ওই ভুলটা না হয়। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন তিতাস এবং আশুগঞ্জ পার্থক্য সূচক আলোচনা করে। একটা গ্যাস সেক্টর, একটা পাওয়ার সেক্টর। ২ টাই ভিন্ন এবং ২ টার ২ রকম মজা। যেমন ফারহান তানভীর ও হচ্ছে গ্যাস ফিল্ডে আছে। আমি নিজেও তিতাসে ছিলাম, এখন এখানে আছি। একেকটাতে মানে পাওয়ার সেক্টরের কাজের পরিধি বা কাজের প্রেশার একটু বেশি। আবার অ্যামাউন্টটাও বেশি। 52 বেসিক আর ওইখানে হচ্ছে 22 বেসিক। বাট ২ ক্ষেত্রে ২ ধরনের কাজের সুবিধা এবং অসুবিধা আছে। মানে ২ টা যদি মানে জব সেক্টরে এসে মানে একটার সাথে ইকুইভ্যালেন্ট হয়। যাদের ২ টা জবই হবে সেক্ষেত্রে আরো কিছু ক্রাইটেরিয়া জবের ক্ষেত্রে তৈরি হয়। বাসার কাছে বা বাসার দূরে অথবা এই বদলি আছে কিনা, ওইখানে আমি ভালো লাগতেছে কিনা। এই যে অন্যান্য অনেকগুলো সেক্টর কাজ করে। তো ওইগুলো মিলে হচ্ছে চলতে হবে। এইজন্য অন্য পার্টের ক্ষেত্রে আমি বলব যাদের জব হবে সেক্ষেত্রে তোমরা আমার সাথে আলোচনা করো। আর ওই অনুযায়ী কার বাসা কোন দিকে, কার কোথায় ভালো লাগতেছে, ওই অনুযায়ী হচ্ছে ডিসিশন গুলো জানাইতে পারবো। এবং ২ টা জবই খুবই ভালো। আমি এখনো তিতাসকে মিস করি। আবার যদি এখানে জয়েন না করতাম তাহলে হয়তোবা হচ্ছে আশুগঞ্জকে মিস করতাম। অতএব যে জায়গায় থাকে বলে যে ওই সকলি নদীর ওপারে এরকম আরকি। এখান থেকে আমার তিতাসকে খুব মিস করা হয়। আবার তিতাসে থেকে মনে হইতো যে আশুগঞ্জে গেলে হয়তো ভালো হইতো। ঠিক আছে? অতএব সহজ কথা হচ্ছে ২ টা জবে ভালো এবং যাদের হবে সেই ক্ষেত্রে আমার সাথে আলোচনা করে অনুযায়ী একটা ডিসিশন জানাইতে পারবো। ঠিক আছে? আর এর আগে হয়েছে কি রানিং একজন চালু আছে। হ্যাঁ, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য রিসেন্ট হচ্ছে যে ব্যাচটা শুরু করছে। এটা আল্টিমেটলি বিভিন্ন সেকশনে ভাগ করা। প্রিভিয়াস যারা
অলরেডি আছো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, তারা তো অলরেডি আছে। কারণ হচ্ছে এখানে মানে একসাথে একটা গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ মানে সেকশন আলাদা করে ফেলছে। গুগল ক্লাসরুম আলাদা। এখানে যারা নতুন ভর্তি হবে যাতে এক্সাম দিতে সুবিধা হয়, কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন হবে। ঠিক আছে? অতএব যারা নতুন ভর্তি হতে যাচ্ছে, তোমরা যদি হচ্ছে ভর্তি হও, তাহলে এটার জন্য রেগুলার ক্লাস এবং এক্সাম ইনশাআল্লাহ দিতে পারবে। ঠিক আছে? আর ক্লাস, এক্সাম আর আমার হচ্ছে লেকচার। এই ৩ টা পার্ট, পাশাপাশি কোশ্চেন ব্যাংক। এটুকু যদি সলভ করতে পারো এবং বারবার রিভিশন দিতে পারো, তবে তোমার হবে ইনশাআল্লাহ। ১ টা পরীক্ষা, ২ টা পরীক্ষা, ৩ টা পরীক্ষা, ৪ টা পরীক্ষার মধ্যে হবে। ঠিক আছে? বা ১ম টাতেই হয়ে যেতে পারে। এটা আমার ১ম ভাইবা ছিল, এটাতে আমি পেরেছি। ঠিক আছে? অতএব যদি লাক ফেভার করে অনেক কিছুই সম্ভব। যাই হোক, তাইলে হচ্ছে এই কথাগুলো। আর ইংলিশ ভার্সনের মেকানিক্যাল এমসিকিউ কোন বুকটা ভালো হবে? এটা আমাকে একটু নক দিও, তাহলে আমি একটু দেখে পরে বলব। ঠিক আছে? আর মেকানিক্যাল ডিপার্টমেন্টের ড্রয়িং এর জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে সবার কথাগুলাই শুনলাম। একটু ফারহান তানভীর, জি ভাইয়া। তুমি একটু শেষ উপদেশ বলো কিভাবে হচ্ছে এই ডিপার্টমেন্টাল একটু গুছাইতে পারে এবং নন ডিপার্টমেন্টাল গুছাইতে পারে। আর রিভিশনটা বাংলা লেকচার শিট গুলো কিভাবে পড়া উচিত, তুমি কিভাবে পড়ছো, আমার লেকচারের পিডিএফ গুলো আর এক্সাম গুলোর ক্ষেত্রে বলো। রেগুলার যাতে এক্সাম দেয় এটা একটা ভালোভাবে বলে দাও, মোটিভেশন করে দাও। আচ্ছা জি, আমি এর আগেও বলেছিলাম যে যা পড়বো কনফিডেন্সের সাথে পড়বো। আর এই কনফিডেন্সটা কখন আসবে? কনফিডেন্সটা আসবে তখনই যখন আমি এক্সামে অ্যাটেন্ড করব। তো এক্সামে অ্যাটেন্ড করে যখন আমি মোটামুটি একটা মার্ক পাবো বা আমার কাছে ভালো মনে হচ্ছে এরকম একটা মার্ক যখন পাবো, তখন আমার কাছে কনফিডেন্সটা আসবে। আর আমি দেখা যাচ্ছে যে এরকম অনেকে করে যে ভাইয়ের এক্সাম চলে আসলো, সে এসে এক্সামের সিলেবাস কমপ্লিট করতে পারেনি, অথবা সে এমন একটা টার্গেট নিয়ে রাখছে যে আমি এই শেষ করে তারপর এক্সাম দেবো। দেখা যাচ্ছে এক্সামের সময় চলে আসলো, অথচ সে ওই টার্গেটটা তার এখনো শেষ হয়নি, এই জন্য সে এক্সামও অ্যাটেন্ড করবে না। এটা আসলে খুবই ভুল পদক্ষেপ। আমি তো একটু আগেই বললাম যে আমি এত বেশি টার্গেট নেব না যেটা আমি শেষ করতে পারবো না। তো আমি অত বেশি টার্গেট নিতে গিয়ে যখন শেষ করতে পারবো না, আমি আসলে হতাশ হয়ে যাব, ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। আসলে হতাশাটা এই এই জন্যই আসে যে আমি 10টা বই কিনে রাখলাম, তো আমার একটা বইও শেষ হয়নি, এই জন্য হতাশাটা আসে। তো আসলে আম, বই যে কোনো একটা শেষ করব এবং টপিক ওয়াইজ ওই বই থেকে প্রবলেম গুলো সলভ করে ভাইয়ার এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এক্সামে একটা মোটামুটি মার্ক তুলতে হবে। আমি এক্সাম দিলেই বুঝতে পারবো আমার পজিশন কত, আমি কত পাচ্ছি, আমার ভুলগুলো কোথায় হচ্ছে। তো এই নিজের ভুলটা সংশোধন না হলে আসলে চাকরির পরীক্ষায় কম্পিটিশনে টিকে থাকাটা খুবই কঠিন। তো এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে এক্সামে অ্যাটেন্ড করার জন্য আমার প্রিপারেশন যাই হোক, ভালো খারাপ যাই হোক, এই প্রিপারেশনটা আসলে এক্সামটা হচ্ছে একটা আয়নার মতো। যে আমি আয়নায় তাকালে যেমন আমার সৌন্দর্য দেখতে পাই, চেহারা দেখতে পাই যে আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, চুল ঠিক আছে কিনা। তো আমি এক্সামে যখন অ্যাটেন্ড করবো আমি আসলে আমার প্রিপারেশনটা দেখতে পারবো যে আমার প্রিপারেশনটা কতটুকু ঘাটতি আছে। ওইভাবে আমি এর পরবর্তী যে আমার প্রিপারেশনটা সেইটা আমি ওইভাবে নিতে পারবো। কিন্তু এক্সামেই যদি আমি অ্যাটেন্ড না করি, তাহলে আমার এটা জানাও হবে না এবং আমি দেখা যাচ্ছে যে অনেক বড় ভুলের মধ্যে আছি বা অনেক বড় একটা গ্যাপ আমার মধ্যে আছে, কিন্তু আমি সেটা বুঝতেই পারলাম না। শেষে দেখা যায় পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে যে এই প্যাটটা ভাইয়া আমাকে করতে বলছিল বা এটা পরীক্ষায় আসছিল, আমি যদি একটু সলভটা দেখতাম বা আমি যদি এই ম্যাথটা ওই তখনই একবার করে নিতাম, তাহলে আমি আজকে এই ম্যাথটা পারতাম। তো এরকম এক্সামের হলে গিয়ে আমারও হয়েছে। এজন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর নন টেকের জন্য তো আমি কিছু বইয়ের নাম বললাম, যে অগ্রদূত বাংলা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যেটা প্রফেসরস এর। আর হচ্ছে এদিকে জেনারেল নলেজের জন্য হচ্ছে MP3, জর্জ সিরিজের যে MP3। তো এগুলোই আমি বেসিক্যালি পড়েছি। আর BCS এর প্রশ্ন ব্যাংক থেকেও আমাদের বুয়েটে প্রশ্ন আসে। BCS এর প্রশ্ন ব্যাংকের যেসব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলা, তো এগুলাও আমি পরীক্ষার আগে একবার পড়ে যাওয়ার চেষ্টা করতাম। আর হচ্ছে ভাইয়ের যে লেকচার শিটটা, এই লেকচার শিটটা আমি কোনো কোনো পরীক্ষার আগেই মিস দেইনি। আমার খাতায় নোট করা আছে সব। আমি পরীক্ষার আগের দিন সকালে বা পরীক্ষার দিন সকালে আমি জাস্ট নোট খাতাটা পড়ে আমি ম্যাথ গুলো, প্রবলেম গুলো দেখে আমি পরীক্ষার হলে চলে যেতাম, সূত্রগুলো আরেকটু দেখতাম বা যেসব সূত্র মনে থাকতো না সেগুলা খাতায় লিখতাম আলাদাভাবে একটা পেজে। দেন ওই পেজটা ছিঁড়ে নিয়ে যাইতাম পরীক্ষার হলে বসে, ওই পেজটা দেখে তারপরে পরীক্ষা দিতাম। তো এই টেকনিক গুলো আশা আপনারা যাদের টেকনিক গুলো ভালো লাগছে তারা ফলো করতে পারেন, আশা করি উপকার হবে। আর সর্বোপরি ভাইয়ের আহ, সাথে যোগাযোগই একটা বড়
মাধ্যম হচ্ছে কনফিডেন্সের। সবসময় যে কোনো অবস্থা বড় ভাইদের জানো যে প্রিপারেশন ভালো হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না বা হতাশা, সব অবস্থাতেই ভাইয়ের সাথে যোগাযোগ রাখছিলাম, ভাই মোটিভেট করতো। ঠিক আছে, এটা তো যাই হোক ভাই, আমার এটাই আর কি, প্রিপারেশন তারা এভাবে নিতে পারে। আপনি শেষ করে দিতে পারেন। কাউসার ভাইকে আমার একটা কথা বলার আছে আর কি, একটু যদি ফ্লোর দিতেন। হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমি জাস্ট একটা কথা বলতেছি ভাইয়াকে, হ্যাঁ, যে বলো, বলো, যে বলো। আমার একটা বিষয়, যে অনেক ভালো প্রস্তুতি আমার ছিল। আমি যেহেতু দীর্ঘ সময় পড়িয়েছি, তো পরীক্ষায় আমি যেটা ফেস করতাম ভাইয়ার সাথে যোগাযোগ বা দেখা হওয়ার আগে, তো আমি যেটা ফেস করতাম যে সবগুলো প্রশ্ন আমার কমন, সবগুলো প্রশ্নই আমার কমন, বাট মানে আমি উত্তরগুলো একটু ডিপলি জানি, যার কারণে পরীক্ষায় আমি লিখতে যে আমার একটা একটা প্রশ্ন বাদ পড়ে যেত। মানে আমি প্রশ্নগুলো সুন্দর করে অ্যান্সার করতে যে আমার একটা প্রশ্ন বাদ পড়ে যেত, বা লাস্ট কোশ্চেনটা আমার কমপ্লিট হইতো না, এরকম হয়তো। তো আমি এর মধ্যেই ভাইয়ার হচ্ছে ভিডিওগুলো আসে, আমি পেজটা পাই, তো দেখা শুরু করি। তো ওখানে আমার যেটা উপকার হয়েছে যে ওই কোর্সে অ্যাড হওয়ার আগেই আমি ভাইয়ের ভিডিওগুলো যেগুলো ফ্রি ছিল ওগুলো আমি দেখতাম। তো ওখানে এই যে সময়ের যে একটা ব্যবহার, টাইম ম্যানেজমেন্টটা, এটা আমি আমার কাউসার ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি, এবং এটা আমি অ্যাপ্লাই করে আমি পরপর ২-৩টা পরীক্ষায় একসাথে টিকি আর কি। এই অনুভূতিটা আমার ভাইয়াকে জানানোর ছিল, এটাই। তো ব্যাপারটা যেটা হয়েছে যে কেউ একজন অ্যাড করেছিল যে ৩০ সেকেন্ড, সরি ৩ মিনিট বা এই সময়ের মধ্যে ডিপার্টমেন্টের একটা ম্যাথ করার টার্গেট। তো নর্মালি পরীক্ষায় ম্যাথ থাকতো ধরেন ৮টা বা ৫টা, তো আমি ১০টা ম্যাথ এরকম নিজে বের করতাম, করে আমি এটা ধরেন আধা ঘন্টার মধ্যে ১০টা ম্যাথ করতাম। তার এর মধ্যেই ভাইয়ার যখন যে কোশ্চেন গুলো, ফ্রি কোশ্চেন গুলো আসা শুরু করলাম, আমি ওগুলো পরীক্ষা দেওয়া শুরু করছিলাম, এবং এটা করতে যেয়ে আমি এই সময়ের গুরুত্বটা খুব ভালো বুঝতে পারি। আর সময়ের যে ম্যানেজমেন্ট, এটা আমি খুব ভালো মতো করতে পারি, যার কারণে আমি অনেক তাড়াতাড়ি সফল হয়েছি আর কি। তো অনেক ধন্যবাদ ভাইয়াকে। সময়টার আসলে ম্যানেজমেন্ট, এটা আমার বলার কিছু নাই। ভাইয়ের যে ভিডিওগুলো, প্রিভিয়াস ভিডিওগুলো আছে, এগুলো যদি কেউ দেখে একটা একটা করে, তাহলে সে আসলে বুঝে যাবে কিভাবে আসলে পরীক্ষা দিতে হয়, কিভাবে এটা শিখার যে একটা বিষয়, এটা আসলে আমি অনেক ভালো মতো তার কাছ থেকে শিখেছি। আমি সব পারলেই যে আমি টিকবো এবং চাকরি পাবো, এই ব্যাপারটা এরকম না। রুমে বসে সে চাইলেই ১০টা ম্যাথ ইজিলি করে ফেলতে পারবে। বাট পরীক্ষার হলে ওই ৩০ মিনিট সময় ডিপার্টমেন্টের মধ্যে বা এদিক ওদিক এর মধ্যেই সে কিভাবে আসলে 100% অ্যাকুরেট অ্যান্সার গুলো করবে এবং মার্কস গুলো 100% মার্কস পাবে, এটা বোঝার আসলে খুবই দরকার। আমি ভাইয়া একদম ডিটেইলস দেখাইছিল যে আমি ওই যে হিট এক্সচেঞ্জারের ম্যাথ গুলো করতে যেয়ে অনেক সুন্দর করে প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো আঁকতাম, তারপরে হচ্ছে ডিরেকশন দিতাম, অনেক কিছু করতাম। তো ভাইয়া জাস্ট হচ্ছে আহ ঠাস করে গ্রাফটা এঁকে শুধু এই যে টেম্পারেচার গুলো দিয়ে অঙ্ক করে ফেলতে, ২ লাইন শেষ। তো ওখানে আসলে মার্ক কাটার কোনো জায়গা নেই, আমি কেন ওখানে সময় নষ্ট করবো? তো এরকম অনেক জায়গা আছে, ড্রয়িং এ এরকম জায়গা আছে। ড্রয়িংটা কখন করব? পরীক্ষার একদম শেষ প্রশ্ন যদি ড্রয়িং দিয়ে শেষ করতে চান, আপনার হাত এমন কাঁপাকাঁপি হবে যে আপনি ড্রয়িং করতে পারবেন না। আবার যদি শুরুতেই ডিপার্টমেন্ট করতে যান, তাইলে আপনার অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে। তো এই সময়ের ম্যানেজমেন্ট গুলো আমার বলার কিছু নাই, ভাইয়ার ভিডিও গুলো আছে প্রিভিয়াস, এগুলো একটু দেখবেন। তো আশা করি পরীক্ষা দেওয়াটা শিখবেন, এটা খুবই জরুরি, পরীক্ষা দেওয়া শিখাটা। তো ধন্যবাদ ভাইয়াকে, যে এই জার্নিতে আমি তাকে পেয়েছিলাম। তো আমার আসলে অনেক কিছু শিখা হয়েছে, শিখার কোনো শেষ নেই। সবার প্রতি শুভকামনা রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কেউ রূপপুরে আসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনেকেই আসে ঘুরতে, আপনারাও আসেন, দাওয়াত রইলো। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।
হ্যালো, কথা বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া, বলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, নাহিদ, কল করলাম, আমি করে আসবো। ঠিক আছে? এ হচ্ছে রূপপুরে আছে। আমার আপন আছে 09 বেস বুয়েট। রূপপুরে আছে। মাহবুব বনি রুবেল। এর মাঝখানে গত বছরে দেওয়া হয়েছিল। সামনে ইনশাআল্লাহ ইচ্ছা আছে ভাইয়ের এখানে যাবো। তোমাদের সাথে দেখা করে আসবো। জি ভাই, আমরা অনেকেই আছি আচ্ছা, আপনার আপনার ব্যাচের, ওই যে এক্সাম জব প্রিপারেশন ব্যাচের অনেকেই আপনাকে চেনে। আসলে ভালো হবে আর কি, আড্ডা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে এছাড়াও এই শরীফুল ইসলাম বলতেছিল যে তানভীর ভাই আমার প্রিয় কলিগ ভাই। আচ্ছা, এই এখানে টোটাল সিনিয়র ডে ৬ জন হচ্ছে একসাথে কথা বলা হয়। আর একটা ফ্লোরে মানে ৫-৬ জনের বেশি কথা বললে আসলে মানে প্রায় অনেক বেশি লেন্দি হয়ে যায়। সেক্ষেত্রে অডিয়েন্স থাকে না বা অনেক সময় অনেকের একটু বোরিং লাগে। এজন্যই অনেককে আমি হচ্ছে আমার বলতে পারি নাই। এছাড়া আরো কয়েকজনের বলা হয়েছিল, জান্নাতি চেষ্টা করছিল। কোন একটা প্রবলেম এর কারণে ওই জয়েন করতে পারে নাই। আর এমডি সাগর, তারপরে চঞ্চল মির অনেক আগে আসছিল। কুশাল বিশ্বাস ওদের নিয়ে, তারপরে শরীফুল ইসলাম, জাহাঙ্গীর, মামুন আরো অনেকেই ছিল। ঠিক আছে? তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ নেক্সট আমার ইচ্ছা আছে সেশন করার। আর যাদেরকে জানাইতে পারি নাই সরাসরি ওই সরি আসলে এই আলাদা, আলাদা ভাবে মেসেজ দেয়া আমার পক্ষে সম্ভব না। সবার লিস্ট আমার কাছে নাই। আমার একটা টার্গেট আছে সামনে এই লিস্টটা করে ফেলবো। আর এখানে তোমরা যারা আছো তোমাদের কাছে আমি একটা নতুন মানে চিন্তা ভাবনা করতেছি। তোমাদের সহ একটা গ্রুপ করে দিব বা গ্রুপে তোমাদের জয়েন করে দিব। সবসময় আমি একা আসলে পারি না সবার রিপ্লাই দিতে। তোমরা যদি একটু হেল্প করো তাহলে অন্যদের আশা করি উপকার হবে। যে কথাগুলো বলছো খুবই সেটা। যেমন এই যে নাহিদ একটা কথা তুলে ধরছে যে টাইম ম্যানেজমেন্ট। এটা আমি ক্লাসের ১ম দিকে বারবার বলতাম এবং YouTube এ ফ্রি ভিডিওতেও আমি বলছি। আবার তানভীর ওই যে কোয়েশ্চেন গুলো কিভাবে পড়বে মানে প্রত্যেকেরই মানে সত্যি কথা এখানে যারা জব হোল্ডার মানে জব পাইছো অবশ্যই প্রত্যেকেরই কিছু না কিছু আলাদা একটা গুণ আছে বা যেটা পরিশ্রমটা করছো। এই পরিশ্রমটুকু যদি অন্যদের সাথে শেয়ার করো ওরাও আশা করি উম, দুঃখিত, ভাইয়ের মনে হয় নেট চলে গেছে। হতে পারে। আপনি কথা বলতে থাকেন। এটা তো আসলে কি কথা আছে, কথাটা বলার হয়তো ভাই আপনি চলে আহ না চলে আসে নাই তো। কথা তো যা বা আহ বলার হয়েছে, আসলে কেউ যদি মানতে চায় তাহলে একটা কথাই মানবে। কিন্তু হ্যাঁ, আসলে হ্যাঁ, হ্যাঁ। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আছে এরা আসলে মানে সবকিছু জেনেও একটা না জানার ভান। হ্যাঁ, দেখা যায় যে টিউশনে অনেক অ্যাডভাইস দিচ্ছি যে এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, অথচ নিজে পড়াশোনা করি না। এটা একটা কমন ব্যাপার। এই জন্য সেলফ কন্ট্রোলও দরকার। সেলফ কন্ট্রোল কেউ করতে পারলে দেখা যায় সে অনেক বড় সাকসেস হতে পারবে। জীবনের সর্বক্ষেত্রেই সেলফ কন্ট্রোলটা অনেক জরুরি। যে আমি আমার পড়তে ইচ্ছা করতেছে না, তারপরও আমি আহ আসলে আমার ফিউচারের কথা ভেবে, আমার বাবা মার কথা ভেবে আমি পড়তে বসবো। আহ এটা আসলে এই গুণটা অ্যাচিভ করা অনেক কঠিন। যারা এই গুণটা অ্যাচিভ করতে পারে তারা খুব দ্রুতই সাকসেস হয়। হ্যাঁ, আপনি শেষ করতে পারেন ভাই, মনে হয় নাই, কিন্তু লাইফটা শেষ আহ, করবে কেউ। ঠিক ঠিক আছে। আসলে আহ, আহ, দীর্ঘদিন ক্লাস নিয়েছি গাজীপুরে আমি। আজকে প্রায় 4 মাস 10 দিন এরকম হচ্ছে যে আমি আসলে কোনো ক্লাস নিই না, কোনো জায়গায় কোনো স্পিচ দেই না। হ্যাঁ, তো অনেক কথা আছে, অনেক কথা জমে আছে। আসলে এতটা ব্যস্ত, তো আসলে সময় বের করা খুব কঠিন। অনলাইনে ক্লাস নেওয়ার অনেক সোর্স আছে, বাট এটা সময় হচ্ছে না আর কি। যাই হোক, তো অনেক কিছু বলার থাকে, ইন্ডিভিজুয়াল অনেকেই নক দেয়, তো ওইভাবে আসলে সময় করে রিপ্লাই দেওয়া হয় না। আবার যখন সময় পাই সবার রিপ্লাই দেই। তো ব্যাপারগুলো হচ্ছে এই যে এই অনলাইনে সময় দেওয়া আর কথাগুলো শোনা,
এগুলো হচ্ছে সময়ের নষ্ট ছাড়া কিছুই হবে না যদি কিনা আপনি এটা নিজের মধ্যে অ্যাপ্লাই না করেন। তবে একটা বিষয় কি, অনেক সময় শুনলে আহ, এটা রিয়েলাইজেশন আসে, এটার অ্যাপ্লাই করার মতো যে মন মানসিকতা এটা তৈরি হয়, স্বপ্ন তৈরি হয়। অনেকে আমরা স্বপ্ন দেখি বাট এটাকে পূরণ করার জন্য যে এফোর্টটা দিতে হয় এটা দিতে ইচ্ছে করে না, বাট এফোর্ট ছাড়াই আসলে কোনো কিছুই সম্ভব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রিপারেশন আমরা একটা সময় যে সবারই কমপ্লিট হয়ে যায়, সব ম্যাথ গুলোই কমন পাওয়া যায়, সব প্রশ্নই কমন পাওয়া যায়। সবচেয়ে বেশি গুরুত্ব যেটা, এটা একদম এক কথায় আমি বলে দিয়েছি শেষের দিকে, যে আপনাকে সময়ের যে গুরুত্ব এটা বুঝতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কোন প্রশ্নটা আগে আনসার করতে হবে, কোনটা পরে আনসার করতে হবে, কিছু জিনিস আপনাকে ঠেকেই শিখতে হবে। তো আপনার যে বিষয়গুলো, সেগুলো আমার বিষয়গুলো এক নাও হতে পারে। তো ভাইয়া চলে আসছে, আমরা আসলে কন্টিনিউ করতেছিলাম আর কি, আমি আর তানভীর। ভাইয়া আপনার সমাপনী বক্তব্য দিয়ে শেষ করতে পারেন আর কি। আচ্ছা, হ্যাঁ, এখন কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমার এই যে ল্যাপটপে শেষ হয়ে গেছিল, এজন্য আবার পরে চার্জ অন করলাম। তাহলে তুমি কি এটা শেষ করো, আর একটু সবার সাথে কথা বলে বিদায় নিয়ে নাও। জি ভাইয়া। একটু কথা বলে সবার কাছ থেকে তাহলে বিদায় নিয়ে নাও, আর তুমি যে কথাটা বলতেছিলে এটা শেষ করো, সমস্যা নেই, ঠিক আছে? ও শেষ আচ্ছা, করে হ্যাঁ, দিও। আমি যেটা বলছিলাম যে সেটা এটা আমি এক লাইনে বলেছি শেষের দিকে, এটা জাস্ট একটু ব্রিফ করে আমি শেষ করে দিচ্ছি যে আহ, এটা ভাইয়ের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেও আপনারা পাবেন। আমি তারপরে একটু বলে দিচ্ছি যে আপনি পরীক্ষাটা দেওয়া শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, এটার যে একটা মাস্টার প্ল্যান এটা আপনার থাকতে হবে। আপনার নিজের কোয়ালিটি বুঝে আপনার কোনগুলোতে সময় ওয়েস্ট হয়, কোনগুলো আপনি দ্রুত পারেন, কোনগুলোতে ধরেন ঝামেলা হয়, এই জিনিসগুলো আপনার সাজাতে হবে। আমি যদি বলি আমার ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে যে আমি শুরুতেই নন ডিপার্টমেন্টাল যেগুলো কমন থাকতো এগুলো খুবই অল্প সময়ের মধ্যে দিয়ে ফেলতাম, যার কারণে আমার অনেকগুলো সময় বেঁচে যেত। তারপরে আমি ডিপার্টমেন্টের যেগুলো কমন কোয়েশ্চেন এগুলো দিয়ে ফেলতাম। তারপরে আমি ড্রয়িংটা করে ফেলতাম। ড্রয়িংটা এই মাঝামাঝি, অর্থাৎ ননের কমন গুলো দেওয়ার পরে, ডিপার্টমেন্ট কমন গুলো দেওয়ার পরে আমি ড্রয়িংটা করে ফেলতাম। আর ড্রয়িং করার সময় এটা আমার ব্যক্তিগত ট্রিক্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পেন্সিল দিয়ে একবার আঁকানোর পরে আবার মুছে দাও, আবার মুছতে যে কলমের কালি আর পেন্সিলের কালি ওভারল্যাপ হয়ে ইরেজার এই যে দিয়ে হচ্ছে অনেক বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তো আমি যেটা করতাম, সবসময় কালি ছাড়া একটা কলম রাখতাম আমি। তো যেহেতু অ্যাডমিটে লিখা থাকে বুয়েটে যে আসলে পেন্সিল ব্যবহার করা নিষেধ, তো আমি কালি ছাড়া একটা কলম রাখতাম। ড্রয়িংটা দেখে আমি ওইটা দিয়ে একটু মানে প্ল্যান করে নিতাম যে আসলে এটার কেমন হতে পারে, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড, তারপরে হচ্ছে লেফট সাইড কেমন হতে পারে, অথবা আইসোমেট্রিক যদি হয় তো আমি একটু হাত ঘুরিয়ে দেখে রাখি যে এটার অরিজিনাল আইসোমেট্রিক ভিউটা কেমন আসবে। তো এটা আমি প্ল্যান করে নিতাম। তো ওই কালি ছাড়া কলম দিয়ে জাস্ট আমি একটু প্ল্যান করে নিয়ে কলম দিয়ে ফাইনাল করে ফেলতাম, এতে করে আমার সময় বেঁচে যেত, আমার হচ্ছে আর নতুন করে মুছতে হইতো না এটা। আর ড্রয়িংটা করতাম ননের কমন গুলো দেওয়ার পরে, ডিপার্টমেন্টের কমন গুলো দেওয়ার পরে আমি ড্রয়িংটা খুব রিল্যাক্সে করতাম। তারপরে আবার শুরু থেকে নন যেগুলো বাকি আছে, যেগুলো বাকি নাই আর সময় নাই, যা আছে কপালে সব দিয়ে ফেলতাম, যেহেতু নেগেটিভ মার্কস বইতে থাকে না। এরপরে সবগুলো ক্লিয়ার করার পরে ডিপার্টমেন্টে যদি কোনো ম্যাথ ধরেন কমন নেই, বাট একটা ম্যাথ অনেক, সবসময় একটা ম্যাথ একটু অন্যরকম থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে সবই কমন থাকে। তো যে একটা ম্যাথ অন্যরকম থাকে ওইটা হচ্ছে টার্নিং পয়েন্ট, ওখানে সব সময়টা দিয়ে শেষ করে দিই পরীক্ষা। তো এভাবেই পরীক্ষাগুলো দিয়েছি। সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ নাহিদ, আমার জন্য দোয়া করবেন। আর আমি এই যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছি এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালে, যদি কেউ এদিকে আসেন ফোন দিবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।